বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 51তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধির যে সংজ্ঞাগুলো ছিল দুই ধারায়। আপনারা জানেন যে প্রতিটা আইনে একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে বা একটা ডেফিনেশন ক্লজ থাকে, যে ধারায় ওই আইনে ব্যবহৃত সকল শব্দের ব্যাখ্যা প্রদান করা হয়েছে বা সংজ্ঞা প্রদান করা হয়েছে। আমাদের দেওয়ানি কার্যবিধিতে সেই ধারাটা হলো দুই ধারা। তো প্রথম প্রথম ক্লাসে আমরা বেশ কতগুলো সংজ্ঞা আমরা পড়েছি। যার মধ্যে ছিল, একেবারে প্রথম পড়েছিলাম বিধি 2-18, তারপর পড়েছিলাম ডিক্রি 2-2, আদেশ পড়েছিলাম 2-14, তারপরে রায় পড়েছিলাম 2-9, তারপরে পড়ছিলাম গভর্নমেন্ট প্লিডার 2-7 নাকি, প্রিজাইডিং অফিসার 2-8, 2-8, এরপরে ডিক্রিদার 2-3, তারপরে দায়িক 2-10। এছাড়া শুধু প্লিডার পড়ছিলাম 2-15। তো গতদিন আমরা এই পর্যন্তই পড়ছিলাম। আজকে আমরা যেটা পড়বো দেখেন, আন্ডারলাইন করেন, যে 2-12-তে আছে মধ্যবর্তী মুনাফা, বা ইংরেজিতে এটার উচ্চারণ হবে মিন প্রফিট, ময়রসিয়ান ন, ওই ওই এসটা উজ্জ্ব থাকবে। ঠিক আছে। মধ্যবর্তী মুনাফা এর আর এক নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা বা বেআইনি মুনাফা। ভাই ওই যে এই ফেরদৌস একটু দেখাই দিয়েন মধ্যবর্তী মুনাফা। একটু পাশে লিখে রাখেন মিন প্রফিট, ময়রসিয়ান ন। তো মিন প্রফিট আসলে কাকে বলে আগে আমি একটু আপনাদের এখানে একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, বেআইনি ভাবে দখলকৃত, এই দুইটা শব্দ গোল দেন, ফেরদৌস একটু দেখাই দিয়েন। বেআইনি ভাবে দখলকৃত, এই দুইটা শব্দ গোল দিবেন। বেআইনি ভাবে দখলকৃত সম্পত্তিতে গোল দিবেন স্বাভাবিক নিয়মে। স্বাভাবিক নিয়মে যে লাভ তৈরি হয়, বা বেআইনিভাবে আন্ডারলাইন করবেন, দখলদার ব্যক্তি সাধারণ বুদ্ধিমত্তায় যে লাভ করতে পারত, গোল দিবেন সুদ সহ, এই শব্দটা গোল দেন, সুদ সহ উক্ত মুনাফাকে মধ্যবর্তী মুনাফা বা মিন প্রফিট বলে। একটু আমার কথা শুনেন, আর দাগাদাগির কাজ নাই, আমার কথা শুনেন। এই জায়গায় বলতেছে যে একটা সম্পত্তি একজন বেআইনি ভাবে দখল করবে। বেআইনি ভাবে দখল করার পরে যে সম্পত্তিটা সে বেআইনি ভাবে দখল করলো, সেই সম্পত্তি থেকে সে লাভ করবে স্বাভাবিক উপায়। স্বাভাবিক উপায়। তাহলে ওই যে যে সে লাভটা করলো, এই সুদ সহ ওই লাভটাকে বলে মধ্যবর্তী মুনাফা। কিভাবে, আমি একটু উদাহরণ দিই। ধরেন ধরেন গোপালগঞ্জ পৌরসভা একটা, ওইটা আমরা তো পৌরসভা সরকারি সম্পত্তি ধরলাম, ওটা একটা প্রাইভেট প্রপার্টি বা সরকারি সম্পত্তিও ধরেন, যাই হোক, প্রাইভেট প্রপার্টি ধরি। তো একদল লোক এসে ওই পৌরসভার ওই এলাকাটা টোটালি দখল করছে। যারা দখলে ছিল তাদেরকে কি করছে, দখলচ্যুত করেছে। তো ওই সম্পত্তি দখল করার পরে ওই সম্পত্তিতে অনেক ফুল গাছ আছে, অনেক বিল্ডিং আছে, অনেক ধরনের ফল গাছ আছে। তাহলে এইগুলা সে দখল করেই ক্ষান্ত হয় নাই, ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে টাকা নিছে, ফুল বিক্রি করে টাকা পাইছে, তারপরে ফল ফলাদি বিক্রি করে টাকা পাইছে। তাহলে সে দখল তো পাইছেই, সেই সাথে সাথে ওই সম্পত্তি থেকে স্বাভাবিক পন্থায় কি করছে, লাভ করছে। এই যে যে স্বাভাবিক পন্থায় সে যে লাভটা করলো, এই সুদ সহ এই লাভটাকে বলে মধ্যবর্তী মুনাফা। যে ব্যক্তি মামলা করবে, যারা বেদখল হয়েছে, তারা তো দখল পুনরুদ্ধারের দখল তো চাইবেই, দখলের সাথে সাথে মধ্যবর্তী মুনাফাও চাইবে, যে আমি তো বেদখল হয়েছি, দখল তো চাই। আর এতকাল যে বেদখল হয়েছি, এতকাল যে আমার সহায় সম্পত্তি ওই জায়গা থেকে লাভ করছে, ভোগ করছে, তাহলে এত টাকার ফুল বিক্রি করছে, এত টাকার ভাড়া ফল ফলাদি বিক্রি করছে, এত টাকা ভাড়া দিয়ে পাইছে, এই টাকা আনুমানিক এত টাকা সুদ সহ আমি মধ্যবর্তী মুনাফা হিসেবে চাই। বুঝছেন? এখন কথা আছে, কথা হলো, যে বেআইনি ভাবে বেদখল আপনারা করলো, সে যদি আবার কোনো উন্নয়ন করে লাভ করে, তাহলে সেটার মধ্যবর্তী মুনাফা বলা যাবে না। সে ধরেন একটা ফল গাছ লাগাইছে, বেদখল করার পরে একটা ফল গাছ লাগায় ফল হইছে, বা ও আপনার জমিতে কোনো ঘর ছিল না, সে ঘর দিয়ে ঘর ভাড়া দিছে, এটার বলে উন্নয়ন। উন্নয়ন করে কোনো লাভ করলে সেটার মধ্যবর্তী মুনাফা যা বলা যাবে না। মধ্যবর্তী মুনাফা হতে হবে কিভাবে, বেআইনি ভাবে দখলদার লাভ করবে কিভাবে, স্বাভাবিক উপায়। বুঝছেন? যদি সে কোনো প্রকার উন্নয়ন করে লাভ করে, সেটার মধ্যবর্তী মুনাফা বলা। ধরেন বিশাল একটা ধানের জমি ছিল, এখন ওই জমি থেকে সে ওই ধানের বীজ, ধান চাষ টাস করে ধান বিক্রি করছে, এটা মধ্যবর্তী মুনাফা হবে কিনা বলেন? এটা স্বাভাবিক পন্থায় কিন্তু সে লাভ করে নাই। বুঝছেন? কিন্তু যদি পুকুর ছিল, পুকুরে মাছ ছিল, মাছ বিক্রি করছে, মধ্যবর্তী মুনাফা হবে। বোঝা গেছে? এবার পরের লাইন পড়ি, দেখেন, তবে আন্ডারলাইন করেন,
বেআইনি দখলদার ব্যক্তি উক্ত সম্পত্তির গোল দিবেন কোন উন্নয়ন করলে, উন্নয়ন, উন্নয়ন শব্দটা গোল দেন, পাইছেন? উন্নয়ন করলে এবং সেই উন্নয়নের ফলে আর গোল দিবেন কোন মুনাফা হলে। মুনাফা তো বুঝেন নাকি? কোন উন্নয়ন করে যে মুনাফা করলে উক্ত মুনাফা মধ্যবর্তী মুনাফা বলে গণ্য হবে না। বুঝছেন? আচ্ছা, তো এখানে একটা কথা শুনেন, আপনি যদি আইনটাকে বুঝে পড়েন তাহলে এই লিখিত পরীক্ষায় যদি মধ্যবর্তী মুনাফা রিলেটেড কোনো সমস্যা আসে বা মধ্যবর্তী মুনাফার ধরেন টিকা আকারে আসছে, তাহলে কিন্তু আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি এইভাবে লিখবেন যে যদি কোনো ব্যক্তিকে আরেকজন ব্যক্তি এসে বেআইনিভাবে কোনো সম্পত্তির দখল নেয় এবং সেই সম্পত্তি হতে স্বাভাবিক পন্থায় সে যে লাভ করে সেটারই কি বলে, মধ্যবর্তী মুনাফা। যেমন অমুক অমুক বেদখল করলো, যে বেদখল করলো সে ওই জমিতে 10 তলা একটা বাড়ি ছিল, 10 তলা বাড়িতে 100টা ফ্ল্যাট আছে, তো ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে সে টাকা যা পাইছে এটা কি, মধ্যবর্তী মুনাফা। কিন্তু সে যদি স্বাভাবিক, সে যদি ওখানে কোনো উন্নয়ন করে লাভ করে, ধরি ওখানে কোনো বাড়ি ছিল না, সে নিজের টাকা দিয়ে ফ্ল্যাট দিছে এবং ভাড়া দিছে, সে উন্নয়ন করে লাভ করছে, এটারে কিন্তু মধ্যবর্তী মুনাফা বলে না। এবং মধ্যবর্তী মুনাফা সম্পর্কে আলোচনা করছে 2-12-তে, আর এটার ইংরেজিতে বলে মেইন প্রফিট। এই তো, বুঝছেন? আচ্ছা, এখন আমরা উপাদানে আসি। দেখেন উপাদান, মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে সে উক্ত সম্পত্তির মালিক। যিনি বাদী, মামলাটা তো সে বেদখল হইছে, বাদীকে প্রমাণ করতে হবে সে ওই সম্পত্তির মালিক। এবং বিবাদী কর্তৃক বাদীর সম্পত্তিতে আন্ডারলাইন করবেন বেআইনি বা অন্যায় দখলে থাকা। যিনি মামলা করবেন তিনি প্রথমে দেখাবেন সে হচ্ছে ওই সম্পত্তির মালিক, অতঃপর তিনি দেখাবেন যে বিবাদী ওনারে কিভাবে বেদখল করছে, বেআইনি ভাবে। বেআইনি ভাবে আইনগত পন্থায় যদি বেদখল করে তাহলে কিন্তু মধ্যবর্তী মুনাফা বলা যাবে না। বেআইনি দখলদার বিবাদী উক্ত সম্পত্তি হতে সাধারণ বুদ্ধিমত্তায় মুনাফা গ্রহণ করেছে। সাধারণ, সাধারণ বুদ্ধিমত্তায় বুঝেন তো, মানে সে কোনো উন্নয়ন টুন্নয়ন কিছু করে নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে গোল দিবেন সুদ সহ মুনাফা হলো মধ্যবর্তী মুনাফা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে কি সুদ অন্তর্ভুক্ত হবে কিনা। অবশ্যই সুদ অন্তর্ভুক্ত হবে। এবং বাদী দখল উদ্ধারের মকদ্দমায়, আন্ডারলাইন করবেন, দখল উদ্ধারের মকদ্দমায় এই মধ্যবর্তী মুনাফার জন্য মকদ্দমা দায়ের করতে পারে। দায়ের করতে পারে মানে দাবি করতে পারে, দখলের সাথে সাথে সে মধ্যবর্তী মুনাফাও চাইতে পারে। সে বলতে পারে যে দখল তো আমি চাই, সাথে সাথে কি চাই, মধ্যবর্তী মুনাফাও চাই। জেনে রাখা ভালো। দেখেন যে বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তির কোনো, আন্ডারলাইন করবেন, উন্নতি সাধন করে থাকলে উক্ত উন্নতির ফলে সৃষ্ট মুনাফা মধ্যবর্তী মুনাফা হিসেবে গণ্য হবে না। তারপরে দেখেন, আন্ডারলাইন করেন, মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে সে উক্ত সম্পত্তির মালিক এবং বিবাদী উক্ত সম্পত্তিতে অবৈধ বা বেআইনি ভাবে দখলে ছিল। তার প্রমাণ করতে হবে যে বিবাদী ওই সম্পত্তিতে কিভাবে দখলে ছিল, বেআইনি ভাবে। উদাহরণ পড়লে, আমরা উদাহরণে আন্ডারলাইন করেন, উদাহরণটা পড়লে পরিষ্কার হয়ে যাবে। দেখেন, ক একটি জমিতে 5 বছর ধরে বেআইনিভাবে দখলে আছে। খ উক্ত জমির মালিক। ক জমিতে কিছু বাঁশঝাড় গড়ে ওঠে, উক্ত জমিতে, সরি, উক্ত জমিতে কিছু বাঁশঝাড় গড়ে ওঠে। ক 2 লক্ষ টাকার বাঁশ বিক্রয় করে। এখানে কিন্তু বলে নাই যে ওই বাঁশঝাড় গড়ে ওঠার পিছনে ক এর কোনো অবদান আছে কিনা, তার মানে ওই বাঁশঝাড়টা ন্যাচারালি উঠছে। জি, এই 2 লক্ষ টাকা এবং সুদ সহ তার মুনাফা মধ্যবর্তী মুনাফা বলে গণ্য হবে। বুঝছেন? লেখেন এখানে একটু স্টার দিয়ে লিখে রাখেন যে মধ্যবর্তী মুনাফার মামলা দায়েরের তামাদি মেয়াদ, যার লেখা আছে লেখা লাগবে না। মধ্যবর্তী মুনাফার, মধ্যবর্তী মুনাফার মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। 3 বছর লিখছেন? নিচে লেখেন তামাদি আইনের 109 অনুচ্ছেদ। তামাদি আইনের 109 অনুচ্ছেদ। তামাদি আইনের 109 অনুচ্ছেদ। তাহলে মধ্যবর্তী মুনাফার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। আমরা একটু
বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন কোনটি মিন প্রফিটের সাথে সম্পর্কিত নয়? বেআইনি দখলদার, সুদসহ মুনাফা, স্থাবর সম্পত্তি, মামলার খরচ। দেখেন মামলার খরচ টরচ যেটা চাই ওই খরচের মধ্যবর্তী মুনাফা বলে না। আর মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে বেআইনি দখলদার হতে হবে, সুদসহ মুনাফা হইতে হবে, স্থাবর সম্পত্তি হতে হবে। 2 নং প্রশ্নটা দেখেন, কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা? দেখছেন পড়ে গেছেন মধ্যবর্তী মুনাফা, পরীক্ষায় দিয়ে দিছে অন্তর্বর্তীকালীন মুনাফা। ইংরেজিতে কিন্তু মিন প্রফিটই বলে, বাংলায় হরেক প্রকারের নাম। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার সার্টিফিকেটের নাম একটাই, কিন্তু বাড়িতে এক একজন, মামাটাকে একরকম, বাবাটাকে একরকম, মাটাকে একরকম, পাড়া প্রতিবেশীটাকে আর এক রকম। পরে দেখা গেলো যে সার্টিফিকেটের নাম ওই নাম কেউ জানে না। আচ্ছা দেখেন, তাহলে কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে না? এক্স এল এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তা লাভ পেল, অন্যায়ভাবে দখল করে লাভ পেলে তো মধ্যবর্তী মুনাফা। অনুপ্রবেশকারী এক্স এল এর বাড়ি দাবি করেও ভাড়া সংগ্রহ করে, এটাও মধ্যবর্তী মুনাফা। এক্স এল এর সম্পত্তি, এক্স এল এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল, বাড়ি বানিয়ে ভাড়া দিলে সেটা কি হবে না? মধ্যবর্তী মুনাফা হিসেবে গণ্য হবে না। এক্স অনুমতি ছাড়া এল এর জমিতে চাষ করে লাভ পেল। এখন আপনি বলতে পারেন যে স্যার এই ঘ তো উত্তর হয়, এক্স অনুমতি ছাড়া এল এর জমিতে চাষ করে লাভ করলো। এখন অনুমতি ছাড়া বলতে এই জায়গায় বুঝাই নাই যে সে কি বেদখল করছে কি করে নাই, এক। আর এটা একটা, আর একটা যদি আপনি গ আর ঘর মধ্যে তুলনা করেন তাহলে অধিকতর যৌক্তিক হচ্ছে গ। বাড়ি বাড়ি বানাইতে অনেক ম্যাটেরিয়াল লাগে কিন্তু জমি চাষ করতে তেমন কিছু লাগে না। তো যদি গ না থাকতো তাহলে উত্তরের জায়গা কোনটা হতো? গ। বুঝতে পারছেন? জি। তো তাহলে আমরা 3 নং প্রশ্নটা চলে আসি, দেখেন এখান থেকে অনেক প্রশ্ন এসেছে, সর্বশেষ 2023 সালের পরীক্ষাতেও এসেছে। মেইন প্রফিট বলতে বোঝায় একজন একজন কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির কি দখল আছে? অন্যায়ভাবে দখল আছে। মেইন প্রফিট বলতে কি বোঝায়? 2010 সালে এসেছে, বেআইনি ভাবে দখল করে লাভ। সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলা প্রশ্ন আছে। সেলফ প্র্যাকটিসের যদি আপনারা এখানে 3 নং প্রশ্নটা দেখেন। আচ্ছা এখানে আমরা একটু বাদ দিয়ে আসছি, 2011 মধ্যবর্তী মুনাফার আগেরটা পড়া হয় না, একটু চলে আসেন আইনানুগ প্রতিনিধি, এটা একটু পড়েছি 2011 মধ্যবর্তী মুনাফার আগে। পাইছেন? আইনানুগ প্রতিনিধি, আন্ডারলাইন করেন লিগাল রিপ্রেজেন্টেটিভ। আইনানুগ প্রতিনিধিরে কি বলে? লিগাল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন যে নুর আলম খান, ওটা একটু আটকায় দিয়েছেন তো ভাই, নুর আলম খান। আইনানুগ প্রতিনিধি মানে হলো, খুব সহজভাবে বললে আপনার আইনগত প্রতিনিধি, আপনার অবর্তমানে আপনার সয় সম্পত্তি যিনি প্রতিনিধিত্ব করে সেই হচ্ছে আইনগত একজন ব্যক্তি 2টা ছেলে রেখে মারা গেছে, একজন ওয়াইফ আছে, তাহলে উনি যদি মারা যায় ওনার আইনগত প্রতিনিধি কারা বলেন? 2 ছেলে আর ওয়াইফ। বুঝছেন? তাহলে মারা গেলে যারা মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে তাদেরকেই বলে কি? আইনগত প্রতিনিধি। একটু পড়ি দেখেন, আইনানুগ প্রতিনিধি হলো সেই ব্যক্তি যে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে, আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে। কোন ধরনের ব্যক্তি? মৃত ব্যক্তি। যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে এবং যে ব্যক্তি মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে মকদ্দমা করে, আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে কি করে? মকদ্দমা করে। এবং মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে যার, আন্ডারলাইন করবেন, যার বিরুদ্ধে মামলা করা যায়, যেমন উত্তরাধিকার, উইলের নির্বাহক, মোহান্ত। উত্তরাধিকার তো বুঝেন, একজন মারা গেলে উত্তরাধিকার হয়। উইলের নির্বাহক মানে হলো যখন কাউকে উইল করে যায় তখন উইলের কার্যকর করার জন্য একজন ব্যক্তির দায়িত্ব দিয়ে যায়, সেটা বলে উইলের নির্বাহক। মোহান্ত হিন্দু ধর্ম অনুসারে যখন ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করে দেয়, সম্পত্তি উৎসর্গ করে, তখন ওই সম্পত্তি যে দেখাশোনা করে তারা বলে মোহান্ত। মুসলিম আইনে বলে মুতোয়াল্লি। বুঝছেন? সেবায়েত মহন্ত একই, আইনানুগ প্রতিনিধি হিসেবে মকদ্দমা দায়ের করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে কেউ মারা যাওয়ার পর সম্পত্তির প্রতিনিধি যিনি করে তারাই হলো কি বলেন? আইনানুগ প্রতিনিধি। এবার আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নে চলে আসি।
3 নং প্রশ্নটা 3টে স্টার দেন, বেশ গুরুত্বপূর্ণ। নিম্নের কোন ব্যক্তি আইনানুগ প্রতিনিধি হিসেবে গণ্য হবে? উত্তর কি হবে? মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্বকারী। 8 নং এ চলে আসেন, দেখেন, সরি 4 নং, চার, পরেরটাই। এক্স তার এক পুত্র ওয়াই এবং বিবাহিত এক মেয়ে জেড কে রেখে মারা গেছে। এক্স কর্তৃক দায়েরকৃত মকদ্দমা তার মৃত্যুর পর পরিচালিত হতে পারে কে কর্তৃক বলেন? ওয়াই ও জেড উভয় কর্তৃক আইনানুগ প্রতিনিধি হিসেবে, তার ছেলে মেয়ে কর্তৃক, নাকি? আচ্ছা, 7 8 গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম, মধ্যবর্তী মুনাফা এবং আইনানুগ প্রতিনিধি বা আইনগত প্রতিনিধি, এটা কে কে বুঝেন নাই বলেন? মধ্যবর্তী মুনাফা এবং আইনানুগ মানে আপনার আইনানুগ প্রতিনিধি বা আইনগত প্রতিনিধি, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, কোনো প্রশ্ন আছে কিনা কারো অনলাইন অফলাইন মিলিয়ে? সবাই বুঝছেন? আচ্ছা, অনেক একজন প্রশ্ন করছেন, স্যার পড়া তো জানি ক্লাস ছিল 5টায়, জীবনেও ক্লাস 5টায় না, আপনি অনলাইনে উপরে খুঁজে দেখেন বলছি। আজকে থেকে আবার শুনে নেন, শুক্রবার 4:30টায়, শনিবার 10টায়, সোম বুধ 5টায়। হ্যাঁ, এই বিকাশ, আপনি বলেন যে মিন প্রফিট কাকে বলে বলেন? স্যার, এখন কি আমাদেরও কি রাত্রে একদিন ক্লাস না বিকালকের বেঁচে এটা? আচ্ছা, আমাদের অনলাইনে একজন প্রশ্ন করছে যে 2-11টা যদি একটু বুঝাই দেন। 2-11 হলো, সোহাগ সাহেব, আপনি মারা যাওয়ার পরে আপনার প্রতিনিধিত্ব যারা করবে তারাই বলে আইনগত প্রতিনিধি। আপনি মারা গেলে আপনার যদি ছেলে মেয়ে থাকে তারা আইনগত প্রতিনিধি, ছেলে মেয়ে যদি না থাকে, বাপ থাকে, আইনগত প্রতিনিধি, বাপ মা না থাকলে যদি চাচা থাকে, আইনগত প্রতিনিধি। বুঝছেন? এ হচ্ছে কথা, যে আপনার সম্পত্তির প্রতিনিধিত্ব করে। আমরা চলে আসি দেওয়ানি আদালত সমূহ, দেখেন। আচ্ছা, রাতের যে শিডিউল, রাতের বেলায় সাইমা, এটা আপনাদের জন্য বোনাস ক্লাস। আপনারা, আচ্ছা দেখেন, দেওয়ানি আদালত সমূহ, সিভিল কোর্টস, দেখেন, আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম, ফৌজদারি আদালতে শ্রেণী বিভাগ পড়ছিলাম ফৌজদারি কার্যবিধির 6 ধারায়। ফৌজদারি কার্যবিধির 6 ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের শ্রেণী বিভাগ বলছে 9 ধারায়, যে দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। আর ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার, বিচারিক আর নির্বাহী, নাকি? বিচারিক ম্যাজিস্ট্রেট আবার জেলা পর্যায়ে 4 প্রকার, আর মেট্রোপলিটন এলাকায় 2 প্রকার, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একসাথে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা হলো জেলা পর্যায়ে। আর মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর সাথে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেই সাথে হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সমান সমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং আপনার মেট্রোপলিটন এলাকায় কোনো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই। এই ছিল হলো ফৌজদারি কার্যবিধির শ্রেণী বিভাগ। একটু বলে রাখি, ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী বিভাগ করা হয় নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হলো জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট না, 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 তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটই, তারা প্রথম দ্বিতীয় তৃতীয় কিছু না। বুঝছেন? আচ্ছা, এখন দেওয়ানি কার্যবিধিতে আদালত কত প্রকার, আমরা দেওয়ানি কার্যবিধি গতদিন পড়ছি। দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি আদালত কত প্রকার, এটা দেওয়ানি কার্যবিধির কোথাও বলে নাই। দেওয়ানি কার্যবিধির কোথাও বলে নাই, তাহলে এটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে আর একটা সহায়ক আইন আমাদের পড়তে হয় দেওয়ানি কার্যবিধির সাথে, সেটারে বলা হলো সিভিল কোড অ্যাক্ট। একটু পড়ি, দেখেন। দেওয়ানি আদালত সমূহের গঠন সম্পর্কে আন্ডারলাইন করবেন, সিভিল কোডস অ্যাক্ট 1887 সালের, গোল দিবেন, 3 ধারায় বর্ণনা করা হয়েছে। কোন আইনের? সিভিল কোডস অ্যাক্ট 1887 এর 3 ধারা, এই আইনটা মনে রাখতে হবে। অর্থাৎ সিভিল কোডস অ্যাক্ট 1887 অনুযায়ী দেওয়ানি আদালত সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে
যে দেওয়ানি আদালত সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে কোন আইন অনুসারে? সিভিল কোড অ্যাক্ট 1887। দেওয়ানি আদালতের প্রকারভেদ দেখেন, সিভিল কোড অ্যাক্ট 1887 এর গোল দিবেন 3 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, 5 প্রকারের দেওয়ানি আদালত থাকবে। আন্ডারলাইন করেন, কয় প্রকারের? পরীক্ষায় প্রশ্ন আসবে যে সিভিল কোডস অ্যাক্টের কত ধারায় বলেছে শ্রেণী বিভাগ? 3 ধারায়। কয় প্রকারের আদালত? 5 প্রকারের। তানবিন আসছেন? প্রথমটা দেখেন, 1 নাম্বার আন্ডারলাইন করেন, জেলা জজের আদালত, কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। দ্বিতীয়টা দেখেন, অতিরিক্ত জেলা জজের আদালত, কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তৃতীয়টা দেখেন, যুগ্ম জেলা জজের আদালত, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। অনেকে আপনারা এখানে আছেন যুগ্ম উচ্চারণ করেন, জয় রস্যু গ ন বলেন, যুগ্ম, এটা হবে যুগ্ম, এটা ম ফালা, ঠিক আছে? তাহলে যুগ্ম জেলা জজের আদালত, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। তারপরে দেখেন, সিনিয়র সহকারী জজের আদালত, কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। তারপরেরটা দেখেন, সহকারী জজের আদালত, কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। ফৌজদারিতে আদালতের শ্রেণী বিভাগ একটু এদিক সেদিক আছে, একবার দায়রা আদালত, একবার ম্যাজিস্ট্রেট আদালত, কিন্তু দেওয়ানিতে সোজা, সবার উপরে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, এই 5টা। 5টা কি কি বলেন তো ফেরদৌস? কি কি 5টা কি কি? হুম। সহকারী জেলা, সবার সাথে জেলা জজ লাগাই দিয়েছেন। উপজেলা জজ আদালত কোন জায়গায়? উপজেলা জজ আদালত নাই? এই মিলন বলেন তো 5 প্রকার বলেন, না দেখে বলেন। হুম 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 হুম। কি সিনিয়র? সহকারী জেলা জজ কে? সহকারী জজ। আচ্ছা, আপনারা যারা করে ফেলতেছেন, জেলা জজ এই শব্দটা প্রথম 3 জনের সাথে আছে ভাই। প্রথমটা হলো শুধু জেলা জজ, পরেরটা হলো অতিরিক্ত জেলা জজ, তারপরটা কি যুগ্ম জেলা জজ, বাকি 2টা সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। বুঝছেন? মনে থাকে যেন। বিজু সাহেব পারবেন না? আচ্ছা, জেনে রাখা ভালোতে আসেন, জেনে রাখা ভালো যে প্রতিটি জেলায় সর্বোচ্চ দেওয়ানি আদালতের বিচারক হলো জেলা জজ, এবং সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো কে? দায়রা জজ। দেখবেন যে প্রতিটি জেলায় যিনি জেলা জজ তিনি দায়রা জজ, ঠিক আছে? যখন তিনি ফৌজদারি দায়িত্ব পালন করেন তখন তো ওনার না, তখন ওনার পদবি হচ্ছে দায়রা জজ। আর যখন উনি দেওয়ানি দায়িত্ব পালন করেন তখন ওনার নাম কি? জেলা জজ। এই কারণে ওনারে বলে যে জেলা ও দায়রা জজ। তো বিগত বছরের প্রশ্নে আসেন, দেখেন 12 বিজিএস পরীক্ষা এসেছে, আপনাদেরও আসতে পারে, যে দেওয়ানি আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী? সিভিল কোডস অ্যাক্ট 1887। 2 নাম্বারটা দেখেন, দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় সিভিল কোডস অ্যাক্ট অনুযায়ী। মনে থাকবে না? তাহলে এই দীপকিরা বলেন তো, দেওয়ানি আদালতের প্রকারভেদ, দেওয়ানি কার্যবিধি 1908-এর কোন ধারায় বলছে? কোন ধারায় মনিক সাহেব? এটা দেওয়ানি কার্যবিধিতে নাই, এটা আছে সিভিল কোডস অ্যাক্টের 3 ধারায়। আচ্ছা, এখন আমরা চলে আসি দেওয়ানি আদালতের এখতিয়ার। এই 5 প্রকার আদালত তো আছে, এখন কোন আদালত কি বিচার করবে এটা আমরা জানতে পারবো কি দেখে? এখতিয়ার। দেওয়ানি আদালত সমূহের এখতিয়ার সঠিকভাবে বুঝতে হলে দেওয়ানি কার্যবিধি আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্যবিধি এবং সিভিল কোডস অ্যাক্ট 1887 সালের আইন একসাথে পড়তে হবে। এই লাইনটা আন্ডারলাইন করছেন? আপনি যদি দেওয়ানি আদালতের এখতিয়ার বুঝতে চান, মানে এই 5টা আদালত কি বিচার করতে পারবে আর কি পারবে না, এটার বলে কি? এখতিয়ার। প্রতিটা মানুষের একটা এখতিয়ার আছে। এখতিয়ার মানে হলো আপনি কি কি পারেন আর কি কি
পারেন না। এটা হলো আপনার এখতিয়ার, ক্ষমতা। বুঝছেন? কারণ এই দুইটি আইন দেওয়ানি আদালতের বিভিন্ন এখতিয়ারের বর্ণনা দেওয়া হয়েছে। আলোচনার প্রয়োজনে দেওয়ানি আদালতের এখতিয়ারকে আন্ডারলাইন করবেন, প্রধানত 5 ভাগ কেটে জায়গা 3 করেন। তিন তিন ভাগে ভাগ করা হয়েছে। দেওয়ানি আদালতের এখতিয়ারে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। আচ্ছা, একটা কথা শুনেন, সেটা হলো যে দেওয়ানি আদালতের এখতিয়ার এটা কোথাও নাই। এটা সিভিল কোর্টস অ্যাক্টেও বলা নাই। স্পেসিফিক ভাবে 3 প্রকার নাকি 5 প্রকার দেওয়ানি কার্যবিধিতেও কি বলা নাই। এজন্য আপনি 3 ভাগ করেন, 1 ভাগ করেন, 2 ভাগ করেন, 10 ভাগ করেন, সবই কি সঠিক, যদি আপনি আপনার যুক্তি দিয়ে এটা বুঝাইতে পারেন। বুঝেন কি না? আচ্ছা, তো আমরা বোঝার সুবিধার্থে ভাগ করব কয় ভাগে? 3 ভাগে। এবং এখানে একটা, এই যে যে আমরা প্রশ্নটা পড়তে যাচ্ছি, এই প্রশ্নটা যদি আপনি ভালোভাবে মনে রাখেন, তাহলে আপনার দেওয়ানি কার্যবিধির একটা রচনামূলক প্রশ্নের প্রস্তুতি হয়ে যাবে। দীর্ঘ একটা প্রশ্ন, এই জায়গায় অনেক কথা আছে, খালি ধৈর্য ধরে এখানে শুনতে হবে। দেখেন, প্রথমে যে এখতিয়ার আন্ডারলাইন করবেন, 1 নম্বরে আছে কি? বিষয়গত এখতিয়ার। বিষয়গত এখতিয়ার। 2 নম্বরে যে আদি এখতিয়ার, 2 নাম্বার সহ কেটে দেন, কেটে দেন, কেটে এক টান দিয়ে কেটে দেন। 3 নম্বরে কি আছে? আঞ্চলিক এখতিয়ার। এই 3 রে 2 করে দেন। 3-এর বাম পাশে কত লিখবেন? 2। 4 নম্বরে আর্থিক এখতিয়ার আছে না? ওই 4-রে 3 করে দেন। আর নিচে আপিল এখতিয়ার আছে না, এটা কাটেন। তাহলে এখতিয়ার হলো কয়টা? বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার। এখন আর্থিক এখতিয়ারে 2 ভাগে ভাগ করেন, দুইটা তীর চিহ্ন দেন। আর্থিক এখতিয়ারে 2 ভাগ করেন। করছেন? যে দুইটা কাটছি না, এই দুইটা যাবে আর্থিক এখতিয়ার মধ্যে। মানে উপরে লেখেন আদি এখতিয়ার, নিচে লেখেন আপিল এখতিয়ার। বুঝেন নাই? আর্থিক এখতিয়ার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো আদি এখতিয়ার, আর একটা কি? আপিল এখতিয়ার। বোঝা গেল? বিষয়গত এখতিয়ার 1, আঞ্চলিক এখতিয়ার 2, আর্থিক এখতিয়ার 3। আর্থিক এখতিয়ারে ভাগ করছি কয় ভাগে? 2 ভাগে। কি কি? আদি এখতিয়ার আর আপিল এখতিয়ার। বুঝছেন? আমরা প্রথমে চলে আসি। দেখেন, বিষয়গত এখতিয়ার। বিষয়গত এখতিয়ারকে ইংরেজিতে বলেছে সাবজেক্টিভ জুরিসডিকশন। পাইছেন? আন্ডারলাইন করেন, বিষয়গত এখতিয়ারে কি বলে? সাবজেক্টিভ জুরিসডিকশন। পাশে লেখেন সাধারণ এখতিয়ার। সাধারণ এখতিয়ার। লিখছেন? আচ্ছা, এখন বই আমরা একটু পরে পড়ি, আগে আমার কথা শুনেন। আমরা একটু আগে পড়লাম যে দেওয়ানি কার্যবিধিতে ভাই, মানে দেওয়ানি আদালত হচ্ছে সিভিল কোর্টস একটা 3 ধারায় কয় প্রকার? 5 প্রকার। এখন 5 প্রকার আদালতে কোন কোন ধরনের মামলা করা যাবে, সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে জানতে হবে বিষয়গত এখতিয়ার। বুঝছেন? তার আগে একটা কথা বলে রাখি, আপনারা জানেন কি জানেন না যে ফৌজদারি মামলা কেন করে এবং দেওয়ানি মামলা কেন করে? ফৌজদারি মামলা করলে আসামির হয় সাজা, আপনি কিন্তু বাস্তবে কোনো প্রতিকার পাবেন না। আপনার একটা মোবাইল চুরি করে নিয়ে গেছে, এখন আপনি যদি ফৌজদারি মামলা করেন, তাহলে ওই চোরের সাজা হবে। চোরের কাছ থেকে কিন্তু মোবাইল আপনি পাবেন না। এখন আপনি বলতে পারেন, স্যার মোবাইল তো অনেক সময় পাই, পাওয়াটা হলো বোনাস। তার মোবাইল সে আগুনে পোড়াই ফেলছে, পুকুরে ফেলে দিছে, তাহলে তার হবে সাজা। বুঝছেন? ফৌজদারি মামলায় আসামির হয় সাজা। আর আপনি যদি মোবাইলটা ফেরত পেতে চান, বা আপনি যদি মোবাইল পাই বা না পাই, মোবাইলের টাকা আমি পেতে চাই, তাহলে আপনাকে মামলা করতে হবে। কি মামলা? দেওয়ানি মামলা। বুঝতেন? তাহলে আমি যদি কাউকে সাজা দিতে চাই, তাহলে মামলা করতে হবে কি? ফৌজদারি মামলা।
আর যদি আমি প্রতিকার পেতে চাই তাহলে আমাকে কি মামলা করতে হবে? দেওয়ানি মামলা। বুঝছেন? এখন দেওয়ানি মামলা কি তাহলে কোন কোনগুলা, এই ব্যাখ্যাটা দিয়েছে বিষয়গত এখতিয়ারের মধ্যে। বই পড়ে দেখেন, আগে আমার কথা শুনে। দেওয়ানি কার্যবিধির 9 ধারায়, কোন আইনের 9 ধারায়? দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলছে যে পারিত না হলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে করা যাবে। বই একবারও দেখবেন না, আমি আগে যে কথা বলি বলি এটা শুনেন। পারিত না হলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এখন অনেকে আপনারা বুঝেন না যে পারিত মানে কি। পারিত মানে হলো নিষেধ করা না থাকলে। পারিত শব্দের অর্থ হলো নিষেধ করা। পারিত না হলে মানে কি, নিষেধ করা না থাকলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। যদি আপনাকে বলি যে স্মৃতি, আপনাকে খান ল একাডেমির ক্লাসে পারিত করা হলো, মানে কি? আপনি আমাদের খান ল একাডেমির ক্লাস থেকে তাহলে নিষিদ্ধ। কি বলেন? নিষিদ্ধ। তাহলে যদি দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলছে যে নিষেধ না থাকলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এখন তাতেও ক্লিয়ার হয় নাই যে দেওয়ানি মামলা তাইলে কি। বুঝলাম যে দেওয়ানি মামলা দায়ের করা যাবে, কিন্তু দেওয়ানি মামলাটা কি? 9 ধারার একটু পরে ব্যাখ্যা দিচ্ছে। সেটা হলো যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, আর হলো পদের অধিকার, রাইট টু অফিস, হলো দেওয়ানি প্রকৃতির মামলা। কিসের অধিকার? সম্পত্তির অধিকার আর পদের অধিকার, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস। সম্পত্তির অধিকার কাকে বলে? আমি এই বাড়ির মালিক, আমার বেদখল করছে, আমার কাছ থেকে একজন 10 লাখ টাকা নিয়ে আর দিচ্ছে না, এগুলো কি সম্পত্তির অধিকার। বা আমি উত্তরাধিকার, অন্যান্য উত্তরাধিকাররা আমার জায়গা জমি দিচ্ছে না, এটা কি সম্পত্তির অধিকার। বুঝছেন? তাহলে সম্পত্তির অধিকার থাকলে কি মামলা করা যাবে? দেওয়ানি মামলা। পদের অধিকার কি? পদের অধিকার হলো কোনো একটা, আপনি আহ, পদ ধারণের অধিকারী, কিন্তু আপনারা সেখান থেকে বঞ্চিত, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনি ভোট দেওয়ার অধিকারী, কিন্তু আপনার ভোট দিতে দিচ্ছে না। আপনি শ্মশানে লাশ পোড়ানোর অধিকারী, কিন্তু আপনার লাশ পোড়াইতে দিচ্ছে না। আপনি কবরে কবর দেওয়ার অধিকারী, কিন্তু কবর দিতে দিচ্ছে না। আপনি একটা স্কুলের হেডমাস্টার হওয়ার অধিকারী, কিন্তু আপনার হেডমাস্টার বানাচ্ছে না। এইগুলার কি বলে? পদের অধিকার। বাবা মারা গেছে, দ্বিতীয় পক্ষের সন্তানরা এসে দাবি করতেছে যে আমি অমুকের পুত্র, কিন্তু অপর পক্ষরা স্বীকার করতেছে না, এটাও একটা কিসের অধিকার? পদের অধিকার। দিনেশ আসে নাই, দিনেশের এক ওয়াইফ এসে বলতেছে যে আমি দিনেশের ওয়াইফ, তাহলে সেও মামলা করতে পারবে, দিনেশ আমি দিনেশের ওয়াইফ এটা বলে। এটা হলো কি? পদের অধিকার। তাহলে দেওয়ানি মামলা হচ্ছে কিসের অধিকার? সম্পত্তির অধিকার আর কি পদের অধিকার। বুঝছেন? এবং দেওয়ানি কার্যবিধি 9 ধারায় বলেছে যে বারিত না হলে, মানে নিষেধ করা না থাকলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। দেওয়ানি আদালত কয়টা? 5টা। তাহলে পদের অধিকার আর সম্পত্তির অধিকার সংক্রান্ত সকল মামলা কোথায় করা যাবে? এই 5টা আদালতে দায়ের করা যাবে। একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 9 ধারায়। এটা কিন্তু সিভিল কোর্টস অ্যাক্টের 9 ধারায় না, এটা কোন 9 ধারা? দেওয়ানি কার্যবিধির 9 ধারায় দেওয়ানি আদালতগুলোকে দেওয়ানি প্রকৃতির মকদ্দমার বিচার করার সাধারণ এখতিয়ার দিয়েছে। আন্ডারলাইন করেন, সাধারণ এখতিয়ার। দেওয়ানি আদালত সমূহ কোন ধরনের মকদ্দমার বিচার করতে পারে বা করার এখতিয়ার আছে দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বর্ণনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলা হয়েছে আদালতের সকল প্রকার দেওয়ানি প্রকৃতির, আন্ডারলাইন করেন, বিচার করার এখতিয়ার থাকবে কেবল সেই সকল মকদ্দমা ব্যতীত যেগুলার গোল দিবেন বিচারার্থে গ্রহণ, গোল দিবেন প্রত্যক্ষ, শব্দটা গোল দেন প্রত্যক্ষ, গোল দিবেন পরোক্ষভাবে পারিত করা হয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারিত না করা হলে সকল প্রকার দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। ইংলিশটা একটু পড়ি দেখেন। দ্য কোর্ট শ্যাল সাবজেক্ট টু প্রভিশন হিয়ার ইন কন্টেইন হ্যাভ জুরিসডিকশন টু ট্রাই অল সুটস অফ এ সিভিল নেচার। এটা গোল দেন, সুটস অফ এ সিভিল নেচার, এই শব্দগুলো গোল দেন। সুটস অফ এ সিভিল নেচার মানে দেওয়ানি প্রকৃতির মকদ্দমা, excepting a source of who is their cognizance, cognizance শব্দটা গোল দেন, cognizance is either গোল দিবেন expressly or implied but। একটু লিখে স্টার দিয়ে লেখেন, দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় 9 ধারায়। লিখেন, দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় 9 ধারায়। দেওয়ানি মামলা আমলে নেওয়া হয়
নয় ধারায়। ফৌজদারি মামলা কত ধারায় আমলে নাই বলেন? অনলাইনে কেউ জানেন? টেক্সট করেন, ফৌজদারি মামলা কত ধারায় আমলে নাই? টেক্সট করেন কেউ জানলে। এই দিন মোহাম্মদ সাহেব, ফৌজদারি মামলা আমলে নাই কত ধারায়? 190। 190। আর দায়রা আদালত আমলে নাই 193। 193। আর দেওয়ানি মামলা আমলে নাই, দেওয়ানি কার্যবিধির কত ধারায়? কোন ভাবে বাড়িত থাকলে? প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষ। দেওয়ানি প্রকৃতির মকদ্দমা কত ধারায় বলেছে? 9 ধারায়। সুটস অফ এ সিভিল নেচার কত ধারায়? 9 ধারায়। আচ্ছা, সুতরাং দেখেন, সুতরাং দেওয়ানি আদালত কর্তৃক কোনো মকদ্দমা বিচার হওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত গোল দেবেন, 2টি শর্ত পূরণ করতে হবে। যথা মকদ্দমাটি আন্ডারলাইন করেন, অবশ্যই দেওয়ানি প্রকৃতির মকদ্দমা হতে হবে। মামলাটা হতে হবে কি মামলা? দেওয়ানি প্রকৃতির। মকদ্দমাটি বিচারার্থে গ্রহণ করতে দেওয়ানি আদালত গোল দিবেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়িতে হবে না। বা না, বা কিন্তু এটা এবং না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়িত হবে না। এখন তারপরে আবার ব্যাখ্যা দিছে দেখেন, দেওয়ানি প্রকৃতির মকদ্দমা আসলে কাকে বলে? সুটস অফ এ সিভিল নেচার। 3টে স্টার দেন। সুটস অফ এ সিভিল নেচার। দেওয়ানি কার্যবিধির 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মকদ্দমার সংজ্ঞা দেওয়া হয়েছে। 9 ধারার ব্যাখ্যায় বিধান করা হয়েছে যে মকদ্দমায় গোল দিবেন সম্পত্তি বা পদের অধিকার, সম্পত্তি বা কি পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়, সেই মকদ্দমা দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। যদিও উক্ত অধিকার, আন্ডারলাইন করবেন, সম্পূর্ণরূপে ধর্মীয় আচার উৎসব সম্পর্কিত সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে। ধর্মীয় আচার মানে ওই যে লাশ পুড়াইতে দিচ্ছে না, উৎসব সম্পর্কিত, সবাই ধরেন আহ, এই মন্দিরে যে পূজা দিচ্ছে, অমুককে পূজা দিতে দিচ্ছে না। বুঝছেন? তাহলে একটা হলো কি অধিকার? সম্পত্তির অধিকার আর পদের অধিকার। দেখেন, এ সুট ইন হুইচ দ্য রাইট টু প্রপার্টি, আমরা এটা বললেন রাইট টু প্রপার্টি পাইছেন? রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার, আর রাইট টু অ্যান অফিস মানে কি? পদের অধিকার। is contested is a in a lawsuit of a civil nature, notwithstanding that such right may depend entirely on the decision of questions as to religious rites or ceremonies। যাই হোক, সুতরাং 9 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 2টি অধিকার। 9 ধারায় নিম্নলিখিত 2টি অধিকার বিষয়ক মকদ্দমাকে দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্ডারলাইন করবেন, একটা হলো সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় এমন মকদ্দমা, যেমন বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার, ঋণ উদ্ধারের অধিকার, সরকারি কর্মকর্তার বকেয়া বেতন উদ্ধারের অধিকার ইত্যাদি দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। তারপরে দেখেন পদের অধিকার, রাইট টু অফিস সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় এমন মকদ্দমা, যেমন মোতাওয়াল্লির পদের অধিকার হানি করা হয়েছে এই মর্মে ঘোষণার মকদ্দমা। তারপরে দেখেন চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মকদ্দমা, ভাড়া আদায়ের মকদ্দমা, সুনির্দিষ্ট প্রতিকার যেমন চুক্তি বলবৎ, চুক্তি রদ, দলিল সংশোধন, দলিল বাতিল, ঘোষণামূলক মকদ্দমা, নিষেধাজ্ঞা, সম্পত্তি দখলদার ইত্যাদি হলো কি? দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। আপনি একজনের কাছে ধারের টাকা পান, এখন টাকা আদায় করতে চান, কি মামলা? দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। যদি সম্পত্তির অধিকার আর পদের অধিকার হয়, সেটাই দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। এখন একটা কথা এখানে শুনে রাখেন, এই শুনেন, আগে একবার আমি বলছিলাম, আপনাদের বলি নাই। ধরেন আপনার এলাকার একটা লোক, আপনার প্রতিবেশী, সে আশেপাশের সবার বাড়িতে দাওয়াত দিছে, তার ছেলের ধরেন সুন্নাতে খাতনা, আশেপাশের সবাইরে দাওয়াত দিছে, কিন্তু আপনারে দাওয়াত দেয় নাই। বা আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার টেম্বার সবাইরে দাওয়াত দিছে, চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দেয় না, এটা অনেকটা মানে অপমান সূচক। বলেন তো চেয়ারম্যান সাহেব দেওয়ানি মামলা করলে কাজ হবে কিনা? শোনেন, এই জায়গায় ওনার পদের অধিকার নাই, ওই লোকের তো সাথে ওনার কোনো পদের কোনো সম্পর্ক নাই, ওই লোক কারে দাওয়াত দিবে না না দিবে। আর এটা ধর্মীয় কোনো ব্যাপারও না। আর উৎসবের কথা যদি বলেন, এই উৎসব সার্বজনীন কোনো উৎসব না। বুঝছেন? তো এজন্য
যদি অনেক জনরে দাওয়াত দিছে একজনরে দাওয়াত দেয় নাই, সে যে দেওয়ানি মামলা দায়ের করলে হবে না, এটা পদের অধিকার হয় নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, দেওয়ানি প্রকৃতির মকদ্দমা গোল দিবেন, আমলে নেওয়ার বিধান, আমলে আছে না, আমলে নেওয়ার বিধান কত ধারায় বলেন? 9 ধারায়। আর যদি ফৌজদারি মামলা বলে? 6 ধারা। 190 ধারা। ব্যাখ্যা দেখেন, 9 ধারা অনুসারে দেওয়ানি আদালত শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মকদ্দমা এটা গোল দিবেন বিচারার্থে গ্রহণ। বিচারার্থে গ্রহণের নিচে ছোট্ট করে লেখেন আমল কি। রাজীব সাহেব নেই আপনার বইতে? এই ওনার বই কি নাই, পুরান নাকি? পাইছেন? এটা হয়তো বা নেই, 23 সালের প্রশ্ন। 9 ধারা অনুসারে, আচ্ছা না থাকলে সমস্যা নাই, আপনার ওই বই দিয়ে হবে, আর কেনা লাগবে না। তো আমলে গ্রহণ করার আর একটা প্রতিশব্দ হলো বিচারার্থে গ্রহণ। কি বলেন? আমলে গ্রহণ করার আর একটা শব্দ, আর একটা প্রতিশব্দ হচ্ছে বিচারার্থে গ্রহণ। 2 নং প্রশ্নটা দেখেন, এটা পাবেন। দেওয়ানি প্রকৃতির মকদ্দমা অর্থ এমন মকদ্দমা যেখানে ড্যাশ সংশ্লিষ্ট স্বার্থ জড়িত থাকে। সম্পত্তি বা অফিস। এই অফিস বলতে বোঝানো হচ্ছে অধিকার, পদের অধিকার। এই অফিস মানে কি? পদের অধিকার। এটা আছে না? এটা তো আছে। ফেরদৌস সাহেব, আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার, একটা আছে বা অফিস আর একটা হলো ও অফিস। শুনেন স্মৃতি, যদি ও থাকে তাহলে আপনার সম্পত্তির অধিকারও লাগবে, পদের অধিকারও লাগবে, নাহলে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন না। ও মানে কি? দুইটা। আপনি ও তানবিন, মানে আপনি ও তানবিন মানে হলো দুইজন। আর যদি বলে আপনি অথবা তানবিন, তাহলে একজন। বুঝছেন? তাহলে সম্পত্তি বা অফিস যে কোনো একটা থাকলেই দেওয়ানি মামলা দায়ের করা যাবে, দুইটার অধিকার দরকার নাই। এই কারণে উত্তর কি? বা। 3 নাম্বারটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার বললেন? সাধারণ এখতিয়ার কত ধারা? 9 ধারা। বিষয়বস্তুগত এখতিয়ার যা সাধারণ এখতিয়ার তা সাবজেক্টিভ জুরিডিকশনও তাই। সেলফ প্র্যাকটিসে আছেন 4 5। 4 নাম্বারটা দেখেন, কোর্টস টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার্ট। বাড়িতে না থাকলে সকল প্রকার দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। কত ধারায়? 9 ধারায়। 5 নং প্রশ্নটা বিবিআই দেখেন, দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মকদ্দমার বিচার করবে যদি না বিচারার্থে গ্রহণ বারিত হয় কিভাবে? ব্যক্ত বা অব্যক্তভাবে, এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি। ঠিক আছে। 6 নাম্বার গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই যে যে পরে পরে যেটা আছে আদি বা মূল এখতিয়ার, এটা পরে পড়বো। আগে চলে আসেন আদালতের আর্থিক এখতিয়ার। আদালতের কি বলেন? আর্থিক এখতিয়ার। তো এখানে সবার উপরে লেখেন দেওয়ানি কার্যবিধির 6 ধারা। একটু লেখেন, যার লেখা নাই সে একটু লেখেন। দেওয়ানি কার্যবিধির 6 ধারা লিখছেন? দেওয়ানি কার্যবিধির 6 ধারা। তীর চিহ্ন দিয়ে লেখেন আর্থিক এখতিয়ার। তীর চিহ্ন দিয়ে লিখবেন আর্থিক এখতিয়ার। ব্রাকেটে ইংরেজিতে লেখেন পিকুনিয়ারি জুরিসডিকশন। পিই, পিই, সিইউ, এনআইএ, আরওয়াই। পিকুনিয়ারি জুরিসডিকশন। জুরিসডিকশন JURIS, JURISDICTION। তাহলে আর্থিক এখতিয়ার এই শব্দটার ইংরেজি কি? পিকুনিয়ারি জুরিসডিকশন। এখানে একটা লাইন লেখেন যে প্রতিটি দেওয়ানি আদালত, প্রতিটি দেওয়ানি আদালত প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের
তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে বিচার করবে। প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে বিচার করবে। লিখছেন? আচ্ছা, এতদূর পর্যন্ত লেখা থাক। আমরা নামাজের পরে এসে এটা শুরু করব ইনশাআল্লাহ। নামাজের বিরতি, যদি কারো প্রশ্ন থাকে মনে রাখেন। তো বিরতির আগে আমি আপনাদের আহ, একটা লেখাইছি যে পিকুইনারি জুরিসডিকশন, দেওয়ানি কার্যবিধির 6 ধারায় পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে আলোচনা করছে। যদি আপনাকে বলে যে পিকুনিয়ারি জুরিসডিকশন দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? 6 ধারায়। ঠিক আছে। এখন পিকুনিয়ারি কথাটার অর্থ কি? আর্থিক। তো 6 ধারায় যে কথাটা বলেছে সবাই একটু মনোযোগ দেন। 6 ধারায় বলেছে যে প্রতিটি দেওয়ানি আদালত মানে কয়টা? ওই যে 5টা, মনে আছে? প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে বিচার করবে। এখন এই লাইন থেকে আমরা কিন্তু বুঝি না যে তার আর্থিক এখতিয়ারটা কত। বাট আর্থিক এখতিয়ার যতই হোক না কেন, একটা নির্দিষ্ট লিমিট তো আছে, সেটার বাইরে সে যাবে না। এই কথাটাই বলেছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 6 ধারায়। কিন্তু কার কার আর্থিক এখতিয়ার কত, এটা কিন্তু 6 ধারায় পরিষ্কার করে নাই। বুঝছেন? তাহলে যদি এইভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির কত ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে? 6 ধারায়। প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ার সীমার মধ্যে বিচার করবে, এই কথাটা কত ধারায় বলা হয়েছে? 6 ধারায়। এরপর আমরা একটু পড়ি, সবাই একটু মনোযোগ দিন। দেখেন, আদালতের আর্থিক এখতিয়ার। আদালতের আর্থিক মূল্যমান নির্ধারণ করা হয়, আন্ডারলাইন করবেন, মকদ্দমার বিষয়বস্তুর মূল্যমান অনুসারে। দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 6 ধারায়। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 18-19 ধারায় মূল, শব্দটা গোল দেন, মূল মকদ্দমা গ্রহণের ক্ষেত্রে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আর্থিক এখতিয়ার, এই যে যে বিষয়টা, মূল মামলার ক্ষেত্রে দুইটা আইনেরই লাগবে। দেওয়ানি কার্যবিধির কত ধারা? 6 ধারা। আর সিভিল কোর্টস অ্যাক্টের কত? 18 আর 19। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা অনুসারে জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার গোল দিবেন দেওয়ানি কার্যবিধির 15 ধারার শর্ত সাপেক্ষে মূল বা আদি এখতিয়ার ক্ষেত্রে, মূল বা আদি মকদ্দমার ক্ষেত্রে বিস্তৃত। কথাটার অর্থ কি? একটু পরে আসতেছি, একটু পরে যায়। দেখেন, জেলা জজ বা যুগ্ম জেলা জজ কত টাকা মূল্যমানের মকদ্দমার বিচারের জন্য আমলে নিতে পারে, সেটার কোনো আর্থিক সীমা, আন্ডারলাইন করবেন, 18 ধারায় উল্লেখ করা হয়নি। সেহেতু আন্ডারলাইন করবেন, জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার গোল দিবেন সীমাহীন, এবং যে কোনো মূল্যমানের মকদ্দমা বিচারার্থে গ্রহণ করতে পারে। এবার আমার কথা শুনেন, পরে তাকাবো আমরা। ভাই, এই আর্থিক এখতিয়ার পড়তে গেলে আমাদের দুইটা আইনের সহায়তা লাগবে। এক হলো দেওয়ানি কার্যবিধির 6 ধারা, আর সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19। তো দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলছে, অলরেডি আমরা লিখে দিছি, যে প্রতিটি দেওয়ানি আদালত তার সীমার মধ্যে থেকে বিচার করবে। এটা কত ধারা? 6 ধারা। এখন সীমাটা কত সেটা বলছে 18 আর 19-এ। 18 ধারায় বলছে, সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় বলছে, জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। কে কে? জেলা জজ আর যুগ্ম জেলা জজ। একটু সিরিয়াল মিলাই। সবার উপরে ছিল জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। তার মানে এই 18 ধারায় বলছে দুইটা আদালতের কথা, একটা হলো জেলা জজ আর একটা কে? যুগ্ম জেলা জজ। বুঝছেন? জেলা জজ এবং যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। সীমাহীন কথাটার অর্থ হলো যে কোনো মূল্যমানের মামলা, 1 থেকে শুরু করে 10,000 কোটি টাকা পর্যন্ত, বা হাজার কোটি, লাখ লাখ, কোটি 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 যদি হয়, সেই মামলাগুলো দায়ের করা যাবে কার কার কাছে? জেলা জজ অথবা যুগ্ম জেলা জজ। বুঝছেন? আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে, এই যে পরের লাইনে পড়ি, দেখেন, কিন্তু, দেখেন, কিন্তু জেলা জজ এবং যুগ্ম জেলা জজের এই আর্থিক এখতিয়ার দেওয়ানি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 15 ধারার শর্ত সাপেক্ষে। কিসের শর্ত সাপেক্ষে? 15 ধারার শর্ত সাপেক্ষে। দেওয়ানি কার্যবিধির 15 ধারায় বিধান করা হয়েছে,
প্রত্যেক দেওয়ানি মকদ্দমা, আন্ডারলাইন করেন, প্রত্যেক দেওয়ানি মকদ্দমা, পুরোটা আন্ডারলাইন করেন, প্রত্যেক দেওয়ানি মকদ্দমা বিচার করার যোগ্যতা সম্পন্ন গোল দিবেন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। আন্ডারলাইন করেন, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। তিনটে স্টার দেন। একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন আমার কথা। দেখেন, সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা সূত্র অনুসারে ধরেন একটা 10,000 কোটি টাকার মামলা, এটা যুগ্ম জেলা জজের কাছেও করা যায়, জেলা জজের কাছেও করা যায়। এখন মামলাটা করব কোথায়? এটার সমাধানটা দিয়েছে দেওয়ানি কার্যবিধির 15 ধারা। কোন আইনের 15 ধারা? দেওয়ানি কার্যবিধির 15 ধারা বলছে যে মামলাটা যদি দুই জায়গায় করা যায় তাহলে দেখতে হবে সর্বনিম্ন স্তরের আদালত কোনটা। যুগ্ম জেলা জজ আর জেলা জজের মধ্যে সর্বনিম্ন কোনটা? যুগ্ম জেলা জজ। তাহলে মামলাটা করতে হবে কার কাছে? যুগ্ম জেলা জজের কাছে। এই কথা বলছে কত ধারায়? 15 ধারায়। যদি 15 ধারা না থাকতো তাহলে কেউ কেউ ইচ্ছামতো জেলা জজের কাছে যাইতো, নাইলে যুগ্ম জেলা জজের কাছে আসতো। কিন্তু 15 ধারায় বলে দিছে যে যে জায়গায় একই জিনিস দুই জায়গায় দায়ের করা যায় সেই ক্ষেত্রে দেখতে হবে সর্বনিম্ন স্তরের কে, তাহলে তার কাছে গিয়ে দায়ের করতে হবে। বুঝেন কিনা? তাহলে আর্থিক এখতিয়ারের মধ্যে আমরা প্রথমে পাইলাম দেওয়ানি কার্যবিধির 6 ধারা, যে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে বিচার করবে, দেওয়ানি কার্যবিধির 6 ধারা। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় পেলাম যে জেলা জজ বা যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কি? সীমাহীন। এরপরে দেওয়ানি কার্যবিধির কত ধারা? 15 ধারায় বললো যে সীমাহীন, বাট এটা কোন থিওরি মেনে চলবে? কত ধারা? দেওয়ানি কার্যবিধির 15 ধারা, যে যদি একই মামলা একাধিক জায়গায় দায়ের করা যায় তাহলে সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। এটাই বলেছে দেওয়ানি কার্যবিধির কত ধারা। বুঝেন কিনা? আচ্ছা, আমরা আরেকটু পড়ি, দেখেন। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর আন্ডারলাইন করবেন 18 ধারা অনুসারে জেলা জজ, আন্ডারলাইন করেন, যুগ্ম জেলা জজ উভয় মূল মোকদ্দমায় বিচারার্থে গ্রহণের জন্য এখতিয়ার থাকলেও দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 15 ধারা অনুসারে বিচার করার সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। যেহেতু জেলা জজ অপেক্ষা যুগ্ম জেলা জজ নিম্ন স্তরের আদালত, সেহেতু যে কোনো মূল্যমানের মোকদ্দমা যুগ্ম জেলা জজের নিকট দায়ের করা যায় এবং জেলা জজের নিকট দায়ের করার কোনো প্রয়োজন নেই। বুঝেন কিনা? সূত্র বুঝেন কিনা? যেমন দেখেন, আরিফ বিথিকার বিরুদ্ধে 1 কোটি টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করে, যেহেতু দেওয়ানি কার্যবিধির 15 ধারা অনুসারে বিচার করে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় এবং যেহেতু জেলা জজ অপেক্ষা যুগ্ম জেলা জজ নিম্ন স্তরের আদালত, সেহেতু মোকদ্দমাটি যুগ্ম জেলা জজের নিকট দায়ের করতে হবে। বুঝেন কিনা? আচ্ছা, এরপরে আমরা চলে আসি অন্যদিকে সিভিল কোর্টস অ্যাক্টের, সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর আর সর্বশেষ সংশোধনী এসেছে। এই আইনটা সর্বশেষ সংশোধনী এসেছে 2021 সালে। 19 ধারা অনুসারে, 19 ধারা বলতেন সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারা অনুসারে, দেখেন, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের এখতিয়ার সকল মোকদ্দমার মূল্যমান যথাক্রমে 25 লাখ। সিনিয়র সহকারী জজের কত? 25 লাখ। আর সহকারী জজের 15 লাখ টাকা অতিক্রম করে না সেই সকল ক্ষেত্রে বিস্তৃত। এখন এই লাইনটা আন্ডারলাইন করেন, আমার কথা শুনেন। তারপরে শুনেন ভাই, সিনিয়র সহকারী জজের কাছে 25 লাখ টাকার মূল্যমানের মামলা দায়ের করা যাবে, 1 থেকে 25 লাখ। আর সহকারী জজের কাছে 1 থেকে 15। আমরা অনেকে মনে করি যে সহকারী জজ বোধহয় 1 থেকে 15 আর সিনিয়র সহকারী জজ বোধহয় 15 লাখ, 1 থেকে 25। অ্যাকচুয়ালি তা না। সহকারী জজও 1 থেকে 15, সিনিয়র সহকারী জজ 1 থেকে 25, যুগ্ম জেলা জজ 1 থেকে অসীম, জেলা জজ 1 থেকে অসীম। বুঝছেন? এখন যে মামলাটার মূল্যমান 10 লাখ টাকা, দেখেন যে মামলাটার মূল্যমান কত? 10 লাখ টাকা। এখন আপনারা মূল্যমান আবার কেউ না বুঝতে পারেন সেটাও ভাঙাই দিই। দেওয়ানি মামলা যখন আপনি দায়ের করবেন ওই মকদ্দমার মূল্যমান লিখতে হয়, তায়েদাদ মূল্য, সুট ভ্যালু। ধরেন একটা বাড়ি বেদখল হইছে, কারণ বাড়িটার মূল্য 2 কোটি টাকা, তাহলে ওই বাড়িটার মূল্য 2 কোটি টাকা আর দিতে লিখতে হবে এবং সেটার উপর কোর্ট ফি দিতে হবে। 2% হারে কোর্ট ফি দিতে হবে, তবে সর্বোচ্চ 40,000-এর বেশি না। আচ্ছা, এখন ধরেন, তাহলে সহকারী জজের সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় বলতেছে সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 10 লাখ। আর সিনিয়র, সরি, 15 লাখ। আর সিনিয়র সহকারী জজের 25 লাখ। এখন একটা বিষয় দেখেন, যদি 10 লাখ টাকা মূল্যমানের মামলা হয়, সবাই ঠান্ডা মাথায় ভাবেন, এইভাবে চিন্তা করেন, একটা মামলার মূল্যমান, আপনার বাড়ি থেকে বেদখল করছে, বাড়িটার মূল্য মাত্র 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকা তো 15 লাখ টাকার নিচে, তাহলে সহকারী জজের কাছে করা যায়।
25 লাখের নিচে সিনিয়র সহকারী জজের কাছে করা যায়। অসীম যেহেতু যুগ্ম জেলা জজের কাছে করা যায়। আবার অসীম যেহেতু জেলা জজের কাছেও করা যায়। 4 আদালতেও করা যায়, কিন্তু করতে হবে কোন আদালতে? এই সমাধানটা দিয়েছে কত ধারায়? দেওয়ানি কার্যবিধির 15 ধারায়। তাহলে বলেন তো 10 লাখ টাকা মূল্যমানের মামলাটা কোথায় দায়ের করতে হবে? সর্বনিম্ন স্তরের আদালতকে, সহকারী জজ। বুঝেন কিনা? কোন মামলার মূল্যমান যদি 20 লাখ টাকা হয়, তাহলে এটা সিনিয়র সহকারী জজের কাছে করা যায়, যুগ্ম জেলা জজের কাছে করা যায়, জেলা জজের কাছে করা যায়। করতে হবে কোথায়? কারণ সিনিয়র সহকারী জজ সর্বনিম্ন স্তরের আদালত। আর এই জায়গায় সহকারী জজরে কভার করতেছে না। কেন করতেছে না? সহকারী জজের কত? 15 লাখ। বুঝছেন কিনা? যদি কোনো মামলার মূল্যমান ধরেন 30 লাখ টাকা, তাহলে এটা যুগ্ম জেলা জজের কাছে করা যায়, জেলা জজের কাছে করা যায়, বাট করতে হবে কোথায়? যুগ্ম জেলার কাছে। দেওয়ানি কার্যবিধি কত দ্বারা? 15। বুঝেন কিনা? তো তাহলে আর্থিক এখতিয়ার পড়তে গেলে আমাদের দেওয়ানি কার্যবিধিতে একবার আসা লাগে, সিভিল কোর্টস অ্যাক্টে একবার আসা লাগে। দেওয়ানি কার্যবিধির পড়ছি 2টা ধারা এখন পর্যন্ত, এই আর্থিক এখতিয়ার 6 আর 9, সরি 6 আর 15, 6 আর 15। আর সিভিল কোর্টস অ্যাক্টের কত? 18, 19। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় বলছে জেলা জজ, যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম। আর সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় বলেছে সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 25 লাখ। 2021 সালের আগ পর্যন্ত এই সহকারী জজের আর্থিক এখতিয়ার ছিল মাত্র 2 লাখ, এবং সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার ছিল মাত্র 4 লাখ। বুঝছেন? 2021 সালে এই আপনার এই পরিধি বাড়ানো হয়। অর্থাৎ দেখেন, দ্য সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 অনুসারে যে সকল মকদ্দমার মূল্যমান 15 লক্ষ টাকা এর কম, সেই সকল মকদ্দমা সহকারী জজের নিকট দায়ের করতে হবে, এবং যে সকল মকদ্দমার মূল্যমান 25 লক্ষ টাকা বা এর কম, সেই সকল মকদ্দমা সিনিয়র সহকারী জজের নিকট দায়ের করতে হবে। যেমন দেখেন, এ বি এর বিরুদ্ধে 1,50,000 টাকা আদায়ের মকদ্দমা দায়ের করে, যেহেতু দেওয়ানি কার্যবিধির 15 ধারা অনুসারে বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মকদ্দমা দায়ের করতে হয়, এবং যেহেতু মকদ্দমার মূল্যমান অনুসারে সহকারী জজ সর্বনিম্ন স্তরের আদালত, সেহেতু মকদ্দমাটি সহকারী জজের নিকট দায়ের করতে হবে। এখানে একটা শখ আছে, আমরা চলে আসি। দেখেন, পাইছেন? জেলা জজের আর যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কি বলেন? সীমাহীন। কত ধারায় বলেছে? 18 ধারায় লেখা আছে না? কোন আইনে 18 ধারা? সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা। অপরদিকে সিনিয়র সহকারী জজ, সিনিয়র সহকারী জজ কত? 25 লক্ষ টাকা। সহকারী জজ কত? 15 লক্ষ টাকা। কোন আইনের? সিভিল কোর্টস অ্যাক্টের কত ধারা? 19 ধারা। বুঝছেন? এখন একটা বিষয় দেখেন, একটু আগে আর্থিক এখতিয়ার যখন ওই যে আমরা মোট এখতিয়ার তো 3 ভাগে ভাগ করছিলাম, বিষয়গত এখতিয়ার, তারপরে একটা আছে আঞ্চলিক এখতিয়ার, একটা হলো কি আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ারে ভাগ করছিলাম কয় ভাগে? 2 ভাগে। আর্থিক এখতিয়ারে ভাগ করছিলাম 2 ভাগে। একটা হচ্ছে আপনার আহ, আদি এখতিয়ার, আর একটা হচ্ছে কি আপিল এখতিয়ার। আচ্ছা, এখন আপনারা একটু আগে চলে আসেন। আর্থিক এখতিয়ারের আগে দেখেন আদি এখতিয়ার বা মূল এখতিয়ার লেখা আছে এক জায়গা, ওই যে আমরা একটু বাদ দিয়ে আসছিলাম। পাইছেন? এর আগে আর্থিক এখতিয়ারের আগে, ওই যে পাইছেন আদি বা মূল এখতিয়ার, অরিজিনাল জুরিডিকশন। দেখেন, আদি বা মূল এখতিয়ার আমরা অলরেডি পড়ে ফেলেছি। কিভাবে পড়ে ফেলেছি দেখেন, মূল মামলা, মূল মামলা দায়ের করা যায় কয়টা আদালতে? 5টার ভিতরে। 18তে বলতেছে জেলা জজ, যুগ্ম জেলা জজ, 19-এ বলতেছে সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। তাহলে কয়টা আদালতে দায়ের করা যায়? 4টা। এটা হলো মূল মামলা দায়ের করা যায় 4টা আদালতে। আর যে সকল আদালতে মূল মামলা দায়ের করা যায়, সেই সকল আদালতে বলে আদি এখতিয়ার সম্পন্ন আদালত বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। কি বলেন? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। যে আদালতে, আমি লেখাই দিব সমস্যা নাই, যে সকল আদালতে মূল মামলা দায়ের করা যায় সেই সকল আদালতকে বলে আদি এখতিয়ার সম্পন্ন আদালত বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তাহলে দেওয়ানি কার্যবিধিতে মোট আদালত আছে কয়টা? 5টা। মামলা করা যায় কয়টায়? 4টায়। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কয়টা? 4টায়। কোনটায় মূল মামলা করা যায় না? অতিরিক্ত জেলা। একটু পড়ি দেখেন,
যে সকল দেওয়ানি আদালতের আদি এখতিয়ার আছে, আন্ডারলাইন করেন, অনেকে বুঝবেন না যে আদি এখতিয়ার কি। আদি এখতিয়ার মানে হলো যে আদালতে মূল মামলা দায়ের করা যায়, বুঝছেন? যে সকল আদালতে প্রাথমিকভাবে দেওয়ানি মামলা আমলি নিয়ে বিচার করে এবং রায় দেয়, সকল দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা বিচারার্থে গ্রহণ করার আদি এখতিয়ার নেই, অর্থাৎ প্রাথমিকভাবে দেওয়ানি মোকদ্দমা বিচারের জন্য আমল নিতে পারে না। সিভিল কোর্টস অ্যাক্টের গোল দিবেন 18 এবং 19 ধারা, পড়ছি না আমরা? 18 আর কত ধারা? 19 ধারা অনুসারে নিম্নলিখিত দেওয়ানি আদালতগুলোর আদি এখতিয়ার কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন আছে। কে কে দেখেন? জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। এই চারটারে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাইয়া তীর চিহ্ন দিয়ে লেখেন কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, COURT, কোর্ট, COURT, কোর্ট অফ, OF অফ, ফার্স্ট, ফার্স্ট, FIRST, ইনস্ট্যান্স, TANCE, বুঝছেন? পরীক্ষায় প্রশ্ন যদি আসে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নিম্নের কোনটি বা কোনটি নয়, নয় বললে কয়টা? কোনটা? অতিরিক্ত জেলা জজ। আর কোনটি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বললে কয়টা? বুঝছেন? সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর গোল দিবেন 18 ধারা অনুসারে জেলা জজ ও যুগ্ম জেলা জজ, 19 ধারা অনুসারে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের মূল মামলা পর্যন্ত বিস্তৃত হবে এবং বিচারার্থে যে কোনো দেওয়ানি মূল মোকদ্দমা আমলে নিতে পারে। এর মধ্যে কার এখতিয়ার কত কত এটা কিন্তু আমরা অলরেডি জানি, এবং এটা বলছি এতক্ষণ 18-19 আমরা পড়ে এসেছি এর আগেই, জেনে রাখা ভালো। দেখেন, জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ আদি এখতিয়ার প্রয়োগ করতে পারে, আন্ডারলাইন করবেন, কিন্তু অতিরিক্ত জেলা জজের আদি এখতিয়ার নেই। 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্নের কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না, বা নিম্নের কোন আদালত কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নয়? অতিরিক্ত জেলা জজ আদালত। এখন আপনারা কেউ একটা প্রশ্ন করেন নাই যে স্যার, যে যুগ্ম জেলা জজের কাছেই যদি মামলা চলে যায় তাই জেলা জজের কাছে কোন মামলা যাচ্ছে? অসীম হইলে, আমি বললাম না যে অসীম হইলে জেলা জজের কাছেও করা যায়, যুগ্ম জেলা জজের কাছেও করা যায়, তাহলে মামলা চলে যাচ্ছে কার কাছে? 15 ধারার সূত্র অনুসারে যুগ্ম জেলা জজের কাছে। তাহলে জেলা জজের কাছে কোন মামলা যাচ্ছে? জেলা জজের কাছে ভাই যাচ্ছে বিশেষ প্রকৃতির মামলা। সেটা কি? এই যে দেখেন এখানে বলছে বিশেষ ক্ষেত্রে আইনে উল্লেখ থাকলে জেলা জজ আদি এখতিয়ার প্রয়োগ করতে পারে এবং প্রাথমিকভাবে মোকদ্দমা বিচার করতে পারে। অর্থাৎ কিছু কিছু মামলা আছে, এই মামলাগুলো ভাই সরাসরি জেলা জজের কাছেই করতে হয়, অন্য কারো কাছে করা যায় না। কি কি মামলা দেখেন? ট্রেডমার্ক আইন, কপিরাইট আইন বিষয়ে জেলা জজের আদি এখতিয়ার আছে। কি কি বিষয়ে? ট্রেডমার্ক, কপিরাইট। এখন আপনি যদি বলেন যে ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক ওই যে আইফোনের খাওয়া আপেল, ওটা অ্যাপল কোম্পানির ট্রেডমার্ক, বুঝছেন? এই যে পিছনে খাওয়া আপেল। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে অতিরিক্ত জেলা জজের কোনো আদি এখতিয়ার কোনো আইনে দেওয়া হয়নি, অর্থাৎ অতিরিক্ত জেলা জজ আদালত মূল মামলা দায়ের করা যায়। তাহলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বুঝছেন কি ফেরদৌস সাহেব? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কাকে বলে? যায় না, যায় না, কোনটা? যায়, সেটা হলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। ধন্যবাদ। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, দেখেন কোন আদালতে মূল মামলা দায়ের করা যায় না? অতিরিক্ত জেলা জজ আদালত। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান অনুসারে ব্যাখ্যা করুন। এই আর্থিক এখতিয়ারে যা যা পড়ছি এটা হলো উত্তর, এবং সবশেষে একটা উদাহরণ দিয়ে দিয়ে দিতে হবে যে যে এত লাখ টাকার মামলা হিসাব মতো 4টে আদালতেই দায়ের করা যায়, কিন্তু দেওয়ানি কার্যবিধির 15 ধারার সূত্র অনুসারে এই মামলাটা করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে
প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। বুঝছেন? অনেকে আমার অনলাইনে ফোন করে, যে যারা আমার স্টুডেন্ট না, ফোন নেয় যে প্রিলি লিখিত একসাথে কিনা। বুঝছেন? অনেক জায়গা আছে প্রিলি আর লিখিত একসাথে করায়। ধরেন বললো যে এত টাকা, 15,000 টাকা কোর্স ফি বা 8,000 টাকা কোর্স ফি, প্রিলি আর লিখিত একসাথে। এখন আপনি যদি প্রিলিতে পাস না করেন তাহলে আপনার লিখিত দিয়ে কি হবে? আমার একটু একটু বুঝান। আপনি প্রিলিতে পাস করতে পারেন নাই, তাহলে আপনার ওই লিখিতর ওইটুক দিয়ে কি হবে? তো এজন্য আমি যখন আপনাদের প্রিলি পড়াই, এই প্রিলি প্রস্তুতি যত আপনি ভালো নিবেন, আপনার লিখিত ওই মুহূর্তে তত ওই অল্প সময়ের মধ্যে সহজ হবে। আপনি কিন্তু এই জায়গা থেকে আপনার একটা ভিত্তিপ্রস্তর তৈরি হয়ে যাচ্ছে। ওখানে যায় শুধু নিজের মতো করে আমরা 1-2 মাস সময় পাবো, জাস্ট খালি ট্রেনিং দেবো যে কিভাবে লিখতে হবে, সেই অনুপাতে ওই জায়গায় গিয়ে লিখতে হবে। কিন্তু আপনার মেইন পড়া কিন্তু পড়তে হবে প্রিলিতে। বুঝছেন? আর আমি যে টপিক পড়াই আপনাদের বলেই নেই যে এই জায়গা অমুক জিনিস আছে। এই যে যে বই আমরা পড়তেছি, এটা যদি আপনি ভালোভাবে পড়েন, এই এক বইতে প্রিলি পাস করা সম্ভব, রিটেন পাস করা সম্ভব, ভাইভাও পাস করে উকিল হওয়া সম্ভব, উকিল হওয়ার পরে এই বইও চেম্বারে থাকে। আচ্ছা, যাই হোক, দেখেন বিগত বছরের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন চলে যায় যে প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে। কত ধারায় বলেছে? 15 ধারা। কোন আইনের 15 ধারা? দেওয়ানি কার্যবিধির 15 ধারা। দেওয়ানি কার্যবিধির 15 ধারা। সিভিল কোর্টস অ্যাক্টের এতক্ষণ পর্যন্ত আমরা ধারা পড়ছি 3টা। 3 ধারা, 18 ধারা, 19 ধারা, আর কিন্তু পড়ি নাই। আর দেওয়ানি কার্যবিধির ধারা পড়ছি 9 ধারা, 6 ধারা, 15 ধারা। বুঝছেন? আচ্ছা, আর্থিক এখতিয়ারে আমরা ভাগ করছিলাম কয় ভাগে? একটা হলো আদি এখতিয়ার, আর একটা কি আপিল এখতিয়ার। এখন আমরা আপিল এখতিয়ারে আসি। দেখেন, আগে আমি একটু বুঝাই নেই, শুনেন। ফৌজদারি কার্যবিধির আপিল একটু জটিল। ফৌজদারি কার্যবিধির আপিল কখন ম্যাজিস্ট্রেট আদালতে যাবে, কখন দায়রা জজের কাছে যাবে, কখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, কখন হাইকোর্টে যাবে, আবার খালাসের বিরুদ্ধে আপিল, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ড বৃদ্ধির আপিল, মোটামুটি অনেক শাখা প্রশাখা আছে। কিন্তু দেওয়ানি কার্যবিধির আপিল সবচেয়ে ইজি। দেওয়ানি কার্যবিধিতে 2টা আদালতে আপিল করা যায়। একটা হলো জেলা জজ আদালত, একটা হলো হাইকোর্ট বিভাগ। কে কে বলেন? জেলা জজ আদালত, আর একটা কি হাইকোর্ট বিভাগ। যদি কোনো মামলার মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে সেই আপিল করতে হবে জেলা জজের কাছে। আর 5 কোটি টাকার বেশি হলে, এ হলো কথা শেষ। 5 কোটি টাকা পর্যন্ত হলে কোথায়? জেলা জজ। 5 কোটি টাকার বেশি হলে, বুঝছেন? এবং এই কথাটা বলা হয়েছে দেওয়ানি আদালত আইন সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারায়। কত ধারায়? 21 ধারায়। আগে 2021 সালের আগ পর্যন্ত এই বিধানটা ছিল 5 লাখ। মানে 5 লাখ পর্যন্ত থাকতো জেলা জজ, 5 লাখের বেশি হয়ে চলে যেত কোথায়? হাইকোর্টে। এই কারণে যে কোনো মামলা আগে আপিলে চলে যেত সরাসরি হাইকোর্টে। তো এখন 5 কোটি টাকা করার কারণে হাইকোর্টে আগের চেয়ে অনেক কম যায়, জেলা জজে এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব। আচ্ছা, একটু পড়ি, দেখেন। দেওয়ানি আপিল এখতিয়ারের আপিল নির্ধারণ। দেওয়ানি আপিল দেওয়ানি আপিল আদালতের আপিল এখতিয়ার নির্ধারণ করা হয় মোকদ্দমার মূল্যমান অনুসারে। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর, বল দিবেন, 20 এবং 21 ধারায় আপিল এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। 20-এর 1 ধারায় বলা হয়েছে জেলা জজ অতিরিক্ত জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। যদি কোনো ডিক্রি বা আদেশ দেয় স্বয়ং জেলা জজ অথবা কে, অতিরিক্ত জেলা জজ, তাহলে আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। এই কথাটা বলেছে 20 ধারায়। সিভিল কোর্টস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021-এর 1 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যুগ্ম জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে জেলা জজের নিকট, যে ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার অধিক না। যুগ্ম জেলা জজ যে ডিক্রিটা দিল, এই ডিক্রিটার মূল্যমান যদি কত হয়? 5 কোটি টাকা পর্যন্ত, সেই ক্ষেত্রে যুগ্ম জেলা জজের কাছে। এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ 5 কোটি টাকার অধিক হলে বল দিবেন হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তাহলে রাজীব সাহেব বলেন তো, যে দেওয়ানি আপিল কখন জেলা জজের কাছে হয় আর কখন হাইকোর্টে হয়? হ্যাঁ, জেলা জজ। 5 কোটি টাকার অধিক হলে হাইকোর্ট। ফেরদৌস,
একটা মামলার মূল্যমান ধরেন 1 লাখ টাকা, জেলা জজ আদালতে ডিক্রি দিলে আপিল কোথায় হবে? একটা মামলার মূল্যমান 1 লাখ টাকা, মামলাটা করা হয়েছে জেলা জজ আদালতে, জেলা জজ আদালত ডিক্রি দিছে, আপিল কোথায় হবে? ট্রেডমার্কের একটা মামলা ধরেন মূল্যমান 1 লাখ টাকা, জেলা জজ আদালতে করছেন, জেলা জজ ডিক্রি দিছে, আপিল কোথায় হবে? 1 লাখ টাকা না ভাই? 5 কোটি তো যুগ্ম জেলা জজের ক্ষেত্রে। স্বয়ং একটু আগে 20 ধারায় কি বললাম, যে জেলা জজ অতিরিক্ত জেলা জজ ডিক্রি দিলেই সেটা চলে যাবে কোথায়? হাইকোর্টে। এই জায়গায় তো আমার কোনো এখতিয়ারের প্রশ্ন, মানে কত টাকা দেখার দরকার নাই। যে মামলাটা বিচার করছে জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, সেই ক্ষেত্রে ডিক্রি দিলেই আপিল চলে যাবে কোথায়? হাইকোর্ট। বুঝছেন? হ্যাঁ, ওই বিশেষ মামলাটা জেলা জজ তো আদি এখতিয়ার সম্পন্ন আদালত বিশেষ মামলার ক্ষেত্রে, ওই বিশেষ মামলায় ধরেন ট্রেডমার্কের একটা মামলায় জেলা জজ যে সিদ্ধান্ত দিছে, এটার বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্ট। তো দেখেন, দ্য সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 দ্বারা জেলা জজের আর্থিক এখতিয়ার, জেলা জজের শুধুমাত্র আর্থিক এখতিয়ার বৃদ্ধির কারণে হাইকোর্ট বিভাগে বিচারাধীন কোনো আপিল বা কার্যধারা জেলা জজের নিকট হস্তান্তর করা হবে। এটার অর্থ হলো যে, আপনাদের জন্য প্রয়োজনীয় না, তারপরে বলে দিই, যে যে মামলা ধরেন আর্থিক এখতিয়ার তো সব মানে বাড়াইছে 21 সালে, তো 21 সালের আগ পর্যন্ত তো 5 লক্ষ টাকার বেশি হলে চলে যেত কোথায়? হাইকোর্টে। ধরেন 1 কোটি টাকার একটা মামলা আপিল হাইকোর্টে আছে, এখন আইন প্রণয়ন করলে 21 সালে, কিন্তু ওই মামলাটা আগে থেকে হাইকোর্টে আছে, ওইটা আর জেলা জজের ফেরত আনা যাবে না, ওইটা ওখানেই থাকবে। বুঝছেন? তাহলে আইন প্রণয়নের পরে যেগুলা হবে সেইগুলা ক্ষেত্রে হলো এই আইনটা প্রযোজ্য, আগের গুলার ক্ষেত্রে না। তারপরে দেখেন 21-এর 2 ধারায় বলা হয়েছে, সবাই মনোযোগ দেন, মনোযোগ এদিক সেদিক গেলে কিন্তু জটিল হয়ে যাবে। 21-এর 2 ধারায় বলা হয়েছে সিনিয়র সহকারী জজ বা সহকারী জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করতে হবে। সিনিয়র সহকারী জজ বা জেলা জজ এরা তো যাই দেখ না কেন আপিলও করতে হবে কোথায়? জেলা জজের। সুতরাং দেওয়ানি আপিল দায়ের করা যায় হাইকোর্ট বিভাগে বা কার কাছে? জেলা জজের নিকট। তো এই যে যদি আমরা প্রশ্ন দেখি, আপিল এখতিয়ার সম্পন্ন আদালত হাইকোর্ট বিভাগে 5 কোটি টাকার বেশি, আর জেলা জজ হলে কত? 5 কোটি টাকা বা তার কম। সংক্ষেপে মনে রাখুন যে 2 নম্বর পয়েন্টটা দেখেন, জেলা জজ যে সকল আপিল অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজের নিকট প্রেরণ করে, অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজ সেই সকল আপিল শুনানি ও নিষ্পত্তি করতে পারে। এখন আপনি তো মূল আপিল করছেন জেলা জজের কাছে, জেলা জজ যার কাছে পাঠাক না কেন এটা তার ব্যাপার। বুঝেন কিনা? ধরেন হোসেন সাহেব পিপি সাহেবের সেরেস্তার লোক, এখন ওনার সেরেস্তা একটা মামলা আসছে, এখন উনি ওই মামলা পিয়াল সাহেবরে দিয়ে করাক বা ওই যে আরেক সাইফুল স্যাররে দিয়ে করাক বা কারে দিয়ে করাক সেটা হলো পরের ব্যাপার, কিন্তু ধরে নেওয়া হবে তো অমুক সেরেস্তা থেকে এই মামলাটা নিষ্পত্তি হয়েছে। তাহলে জেলা জজের কাছে যেটা আছে, জেলা জজ ওটা দায়িত্ব অতিরিক্ত জেলা জজ দেখ বা যুগ্ম জেলা জজ দেখ, তারা যদি সিদ্ধান্ত দেয় গণ্য হবে কার সিদ্ধান্ত বলে? জেলা জজের সিদ্ধান্ত বলে। এই হলো কথা। তো তাহলে দেখেন, আর একটা কথা, যে সিভিল কোর্টস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2021 সালেতে কার্যকর হয়। আচ্ছা, আর এখানে একটা ছক আছে, এই ছক আর না পড়ি, এতক্ষণ যা পড়ছি এটাই। তাহলে আমরা যদি এভাবে একটু চিন্তা করেন, সিভিল কোর্টস অ্যাক্টের মূল মামলার ক্ষেত্রে 18-19, আর আপিলের ক্ষেত্রে 20-21। আপিলের ক্ষেত্রে 20 মনে না রাখলেও ক্ষতি নাই, 21টা মনে রাখেন। বুঝছেন? বিগত বছরের প্রশ্ন দেখেন, 16 বিজিএস পরীক্ষা 2023 সালে একটা প্রশ্ন এসেছে, দেওয়ানি মোকদ্দমায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? কত? ফেরদৌস, যুগ্ম দায়রা জজের আর্থিক এখতিয়ার কত? কেউ পারবেন? অনলাইনে কেউ পারবেন? যুগ্ম দায়রা জজের আর্থিক এখতিয়ার কত?
যুগ্ম দায়রা জজের কোনো আর্থিক এখতিয়ার নাই। দেখেন ওটা তো ফৌজদারি আদালত, বুঝছেন? আচ্ছা, এ যুগ্ম দায়রা জজ মানে হলো দায়রা শব্দটা থাকলে ওটা কোন আদালত? ফৌজদারি আদালত। সব কথা। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটা বিজিএস পরীক্ষায় এসেছিল। এই আদি এখতিয়ার উনি কোন জায়গা থেকে পাইছে, আসলে ধারাগত এটা কোনো প্রশ্ন না, উত্তর 2 ভাগে। একটু স্টার দিয়ে লেখেন মূল মামলা ও আপিল। আমি ব্যাখ্যা দিচ্ছি, আগে একটু লেখেন যে মূল মামলা ও আপিল। আছে, বইটা আছে, প্রশ্ন আছে, ভাব ধরেন না, আছে। দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো কয় ভাগে? 2 ভাগে। কি লেখছেন? মূল মামলা ও আপিল। তো এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে মূল মামলার ক্ষেত্রে আদি এখতিয়ার, আপিলের ক্ষেত্রে আদি এখতিয়ার। মূল মামলার ক্ষেত্রে ওই যে 18-19, আর আপিলের ক্ষেত্রে 21। আপিলের ক্ষেত্রে 21, 5 কোটি টাকা হইলে জেলা জজ, 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্ট। আর মূল মামলার ক্ষেত্রে 18-19 জেলা জজ, যুগ্ম জেলা জজ 18-তে, আর 19-এ সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ। বুঝতে পারছেন? আচ্ছা, 3 নং প্রশ্নটা দেখেন, দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? সীমাহীন। 4 নম্বর প্রশ্ন একটা দারুণ প্রশ্ন, বিজিএস পরীক্ষায় এসেছিল, আপনাদের না আসার সম্ভাবনাই বেশি বার কাউন্সিলের, বাট বিজিএস এর জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, দ্য সিভিল কোডস অ্যাক্ট 1887 অনুযায়ী স্থানীয় এখতিয়ারাধীন সকল দেওয়ানি আদালতের উপর জেলা জজের কোন ধরনের নিয়ন্ত্রণ থাকবে? এখানে উত্তর হয়েছে কি? প্রশাসনিক। এবং সিভিল কোডস অ্যাক্টের 9 ধারায় এই কথাই বলা আছে। বাট অধিকাংশ আমরা দাগাবো বিচারিক অথবা বিচারিক ও প্রশাসনিক, বাট অ্যাকচুয়ালি উত্তর হবে কি? প্রশাসনিক। আমরা সেলফ প্র্যাকটিসে চলে যাই। যে দেওয়ানি কার্যবিধি 1908-এর ড্যাশ ধারায় দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কিত বিধান আছে, কত ধারায়? 6 ধারায়। 4 নাম্বার দেখেন, নিম্নের কোন ধরনের আদালত মূল দেওয়ানি মোকদ্দমা আমলে নিতে পারে? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, সবগুলো কে? সবগুলো না? সবগুলো। 18 নাম্বারটা দেখেন, 18, সরি 8 নাম্বার, 8, বিবিআই। দ্য সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 দ্বারা সিভিল কোডস অ্যাক্ট 1887 এর কোন ধারাগুলো সংশোধন করা হয়? কত কত বলেন? 19 আর 21, 19 আর 21। ভিতরে আমরা পড়ি নাই, 9 নাম্বার প্রশ্নটা পড়ি। দ্য সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 কার্যকর হওয়ার কতদিনের মধ্যে জেলা জজ, যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজের নিকট বিচারাধীন মকদ্দমা বা কার্যক্রম এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট প্রেরণ করবে? কতদিন বলছে? 90 দিন। এই কথাটার অর্থ আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। ধরেন একটু আগে তো বললাম যে আইন প্রণয়নের পূর্বে যে সকল মামলা হাইকোর্টে অলরেডি আছে সেইগুলো আর আনা যাবে না। তবে ধরেন আগে তো সহকারী জজের ছিল 2 লাখ, আর সিনিয়র সহকারী জজের ছিল কত? 4 লাখ। আর যুগ্ম জেলা জজ, জেলা জজ তো অসীম। তাহলে আগের থিওরি অনুসারে 21 সালের আগ পর্যন্ত একটা 10 লাখ টাকার মামলা কোথায় বিচার হবে? যুগ্ম জেলা জজ, নাকি? তা 10 লাখ টাকার মামলা যদি যুগ্ম জেলা জজ হয়, 2021 সালে যখন আইনটা করলো, তখন যুগ্ম জেলা জজ থেকে ওই মামলাটা এখন পাঠাই দিবে কার কাছে? সহকারী জজের কাছে। কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। বুঝছেন? নিম্ন আদালতেরটা হেরফের হবে, কিন্তু যেটা উচ্চ আদালতে গেছে সেটা আর নিম্ন আদালতে আনা যাবে না। বুঝেন নাই বোধহয়। একটা 3 লাখ টাকার মামলা আগে করলে কোথায় হতো? 3 লাখ টাকার মামলা আগে করলে কোথায় হতো? সিনিয়র সহকারী জজ। কিন্তু 2021 সালের পরে কোথায় হবে? তাহলে কোথায় পাঠাই দিবে? কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। বুঝছেন? আচ্ছা, এখানে বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলা মোটামুটি ইনশাল্লাহ পারবেন। আমরা চলে আসি মামলা দায়েরের স্থান।
প্রথমে আমরা জানলাম দেওয়ানি প্রকৃতির মামলা কি। এর মাধ্যমে আমরা জানলাম যে পাঁচটা আদালতে কোন কোন ধরনের মামলা করা যাবে, এই সম্পর্কে জানলাম সাবজেক্টিভ জুরিসডিকশন থেকে। এরপরে আর্থিক জুরিসডিকশন থেকে মানে পিকুনিয়ারি জুরিসডিকশন থেকে আমরা জানলাম যে এই আদালত কোন কোন আদালতে কত টাকার মামলা করা যাবে। বুঝেন কিনা? এখন আরেকটা বিষয় আমাদের জানা বাকি আছে, সেটা হলো আঞ্চলিক এখতিয়ার। ধরেন আপনার বাড়ির অবস্থান বা আপনার জমির অবস্থান গোপালগঞ্জেও আছে, বরিশালেও আছে। জমির মূল্যমান 15 লাখ টাকা, তো 15 লাখ মানে সহকারী জজ, এটা ফিক্সড। এখন জমি তো দুই জায়গা আছে, কোন জায়গার সহকারী জজের কাছে করবো, গোপালগঞ্জে না বরিশালে? গোপালগঞ্জে না বরিশালে? এটা জানার জন্য আমার জানতে হবে আঞ্চলিক এখতিয়ার। কি বলেন? আঞ্চলিক এখতিয়ার। তো এই আঞ্চলিক এখতিয়ারকেই বলে মামলা দায়েরের স্থান। একটু পড়ি দেখেন যে কোথায় বা কোন দেওয়ানি আদালতে মকদ্দমা দায়ের করবেন, সেটা দুইটি বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হবে। একটা হলো আদালতের আর্থিক এখতিয়ার, আর একটা হলো আদালতের কি, আঞ্চলিক এখতিয়ার। দেওয়ানি কার্যবিধির 15 থেকে 23 ধারায় দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি 15 আমি আনার পক্ষপাতী না, 15টা ভালো যায় হচ্ছে আর্থিক এখতিয়ারের সাথে। সো এটা লিখলে ভালো হয় 16 থেকে 23, বা এই জায়গায় ওই ধরনের প্রশ্ন আসবে না। আমরা সরাসরি চলে আসি আঞ্চলিক এখতিয়ারে। আসেন, টেরিটোরিয়াল জুরিসডিকশন। কি বলেন? আঞ্চলিক এখতিয়ারে ইংরেজিতে কি বলে? টেরিটোরিয়াল জুরিসডিকশন। তো প্রথমে দেখেন, দেওয়ানি মামলা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কিত হতে পারে। দেওয়ানি মামলা তো স্থাবর সম্পত্তি নিয়ে হতে পারে, ক্ষতিপূরণ নিয়ে হতে পারে, বা অস্থাবর সম্পত্তি নিয়েও হতে পারে। তো তার মধ্যে দেখেন 16 থেকে 18 ধারা আন্ডারলাইন করেন। 16 থেকে 18 ধারা গোল দিবেন। স্থাবর সম্পত্তি সম্পর্কিত মকদ্দমা কোথায় দায়ের করতে হবে তা উল্লেখ করা হয়েছে। কত থেকে কত ধারা? 16 থেকে 18। তাহলে আমরা বলতে পারি যে 16 থেকে 18 ধারা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর। 19 ধারায় গোল দেবেন ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের উপর একটু লেখেন ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি মানে ব্যক্তির ক্ষতিপূরণ অথবা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সংক্রান্ত মকদ্দমা কোথায় দায়ের করতে হবে সেটা উল্লেখ আছে কত ধারায়? 19 ধারায়। তাহলে এখানে একটু দেখেন, এই এই যে 16 থেকে 18 বা 19 পড়তেছি কোন আইনের? দেওয়ানি কার্যবিধি। তাহলে স্থাবর সম্পত্তি হইলে 16 থেকে 18, ব্যক্তির ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে কত? 19। তারপরে দেখেন 15 থেকে 19 ধারা, অ্যাকচুয়ালি 16 থেকে 19 ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, সেই ক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে সেটা আলোচনা করা হয়েছে কত ধারায়? 20 ধারায়। মানে যে ক্ষেত্রে 16 থেকে 19 প্রযোজ্য না, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে কত? 20। 20। তাহলে স্থাবর হইলে 16 থেকে 18, ব্যক্তির ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে কত? 19। আর 16 থেকে 19 যেখানে প্রযোজ্য না সেখানে কত? 20। আর 21 ধারায় এখতিয়ার এখতিয়ার সম্পর্কে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা পরে পড়তেছি, আগেই সরাসরি আমরা চলে আসি স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা দায়ের। স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা দায়ের 16 থেকে 18। তো সর্বপ্রথম দেখেন স্থাবর সম্পত্তি সম্পর্কিত দেওয়ানি মকদ্দমার বিষয়ে দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে 16, 17, 18 ধারায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত মকদ্দমা দায়েরে দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার 16, 17, 18 ধারা অনুসারে নির্ধারণ করতে হবে। প্রথমে আমরা চলে এসেছি 16 ধারা। মকদ্দমার বিষয়বস্তু আন্ডারলাইন করবেন, যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত সেই আদালতে মকদ্দমা দায়ের করতে হবে। 16 ধারার ব্যাখ্যা শুনেন। মামলার বিষয়বস্তু যেই জায়গায়, মামলা সেই জায়গায়। জমি আছে গোপালগঞ্জে, মামলা হবে গোপালগঞ্জ। ধরেন জমির মূল্য 20 লাখ টাকা, গোপালগঞ্জে আছে, তাহলে গোপালগঞ্জের কোথায় দায়ের করতে হবে? গোপালগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে। তাহলে 16 ধারার কথা সাফ, সম্পত্তি যে জায়গায়, মামলা সেই জায়গায়। এটা হলো কত ধারা? 16 ধারা। আপাতত এটা হলো বেসিক, এরপর কিছু এদিক সেদিক আছে সেটা জানতেছি, বাট আপাতত মনে রাখবেন সম্পত্তি যে জায়গায়, মামলা
সেই জায়গায় কত ধারা? 16 ধারা। কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। দেওয়ানি কার্যবিধি 16 ধারার ক থেকে দফায় স্থাবর সম্পত্তি সম্পর্কিত 5 প্রকারের মোকদ্দমা দায়ের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে। 16 ধারার ক থেকে দফা অনুসারে স্থাবর সম্পত্তি সম্পর্কিত নিম্নলিখিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধী স্থাবর সম্পত্তি অবস্থিত। যেমন কি কি দেখেন, খাজনা বা লভ্যাংশ সহ বা ব্যতীত স্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা, স্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারার মামলা। এগুলা মুখস্থ করার প্রয়োজন নাই, এমনি একটু দেখে যাই। দেখেন, স্থাবর সম্পত্তির বন্ধকের ক্ষেত্রে বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ, এটা বলতেন ফরক্লোজার, বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা, বা স্থাবর সম্পত্তিতে চার্জ বা চার্জ সংক্রান্ত মকদ্দমা, স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের মকদ্দমা, স্থাবর সম্পত্তি অনিষ্ট সাধনের জন্য ক্ষতিপূরণের মামলা। সো আপনাদের এত পড়া লাগবে না, জাস্ট মনে রাখবেন স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। বুঝছেন? তো এখন এখানে একটা কথা আছে, গ নাম্বারে দেখেন, গতে বন্ধকের ক্ষেত্রে বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ পাইছেন? আন্ডারলাইন করেন, ফরক্লোজার শব্দটারে গোল দেন, ফরক্লোজার। বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা, সেল অর রিডিমশন শব্দটা গোল দেন, রিডিমশন। 16 ধারার মূল থিম কি? স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়, বাট এই ফরক্লোজার আর রিডিমশনের মামলা সম্পত্তি যে জায়গায় সেই জায়গায় করা যায়, কজ অফ অকশন যে জায়গায় হয়েছে সেই জায়গায়ও করা যায়। তার আগে আমার বুঝতে হবে ফরক্লোজার কি, রিডিমশন কি। ফরক্লোজার হলো রাজীব সাহেব ওনার 1 কাঠা জমি গোপালগঞ্জে অবস্থিত, উনি খুলনার এইচএসবিসি ব্যাংক থেকে এইচএসবিসি ব্যাংকে লোন নিছে। জমিটা কোথায়? গোপালগঞ্জে। লোন নিছে কার কাছ থেকে? খুলনা থেকে, খুলনার এইচএসবিসি ব্যাংক ধরে। এখন উনি জমি বন্ধক রেখে যে টাকাটা উনি শোধ করতে পারেন নাই, তাহলে ব্যাংক তো ওই জমি বিক্রি করে টাকা আদায় করবে না ভাই? এখন ব্যাংক ওই জমি বিক্রি করার জন্য ব্যাংক ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না, ব্যাংকে আবার পাল্টা মামলা করতে হয়, সেটারে বলে ফরক্লোজার। কি বলেন? ব্যাংক বলবে যে রাজীব সাহেবকে বন্ধক দিছিলাম, মানে ওনার বন্ধক আমি রাখছিলাম, উনি টাকা দিতে পারতেছে না, এখন ওই জমি বিক্রি করতে চাই। এই যে এই কারণে বললে বন্ধকি খালাসের অধিকার হরণ। পাইছেন? তাহলে ব্যাংক তো কোথায়? খুলনা। সম্পত্তি কোথায়? গোপালগঞ্জ। কিন্তু কজ অফ অ্যাকশন মানে নালিশের কারণ হয়েছে কোথায়? ব্যাংক থেকে নিছি না, তাহলে কারণ উদ্ভব হয়েছে খুলনা। আর সম্পত্তিটা কোথায়? গোপালগঞ্জে। তাহলে এই মামলা, ফরক্লোজারের মামলা, ওই খুলনায়ও করতে পারে ব্যাংক, অথবা কোথায়? গোপালগঞ্জেও করতে পারে। বুঝছেন? এটা 16 ধারার একটা ব্যতিক্রম, যে 16 ধারা সাধারণত স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গা, কিন্তু ফরক্লোজারের মামলা কজ অফ অ্যাকশন হয়েছে যে জায়গা সে জায়গাও করা যায়, অথবা সম্পত্তি যে জায়গা অবস্থিত সে জায়গাও করা যায়। এ দীপকিরা, বুঝতেছেন? আচ্ছা, রিডিমশন কাকে বলে দেখেন। রিডিমশন বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার। পুনরুদ্ধার মানে হলো উল্টা, ফরক্লোজারের উল্টা। আমাদের রাজীব সাহেব বন্ধক রাখছে এইচএসবিসি ব্যাংকে, এখন উনি ওনার সম্পত্তি খালাস করার জন্য টাকা পয়সা দিচ্ছে, কিন্তু তারা খালাস মানে সম্পত্তি দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। তখন উনি বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য বন্ধক দাতা যে মামলাটা করবে সেটা বলে রিডিমশন। তো এই মামলা করবে হলো উনি যে বন্ধক যার রাখছে সে, হ্যাঁ। তো উনি যে মামলাটা করবে এই মামলাও দুই জায়গায় করা যায়, সম্পত্তি যে জায়গায় করা যায়, অথবা যে জায়গায় কজ অফ অ্যাকশন হয়েছে সে জায়গায় করা যায়। বুঝছেন? তাহলে ফরক্লোজার বা রিডিমশনের মামলা আঞ্চলিক এখতিয়ার কত ধারায় নির্ধারিত হবে? 16 ধারায়। কয় জায়গায় করা যায়? একাধিক জায়গায় করা যায়। যে জায়গায় কজ অফ অ্যাকশন হয়েছে সে জায়গায়ও করা যায়, সম্পত্তি যে জায়গায় অবস্থিত সে জায়গায়ও করা যায়। বুঝছেন? আচ্ছা, তারপরে একটু পরে দেখেন, আমরা নামাজে যাব, তার আগে শেষও করে দিব, একটু এটা এটা একটু শেষ করে যাই। উপর উল্লেখিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধী ও স্থাবর সম্পত্তি অবস্থিত। কিন্তু 16 ধারার গ অনুচ্ছেদে উল্লেখিত স্থাবর সম্পত্তির বন্ধকের ক্ষেত্রে, এই যে দেখেন, বন্ধকের ক্ষেত্রে বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ মানে ফরক্লোজার, বা বন্ধকি সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা যে সকল আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত, আন্ডারলাইন করেন।
অথবা যে স্থানে মকদ্দমার কারণ পূর্ণভাবে বা আংশিকভাবে উদ্ভব হয় সেই সব আদালতেই দায়ের করা যাবে। তিনটা স্টার, পুরাতন বইতে নাই। আপনি জাস্ট লিখে রাখেন যে ফর ক্লোজবার বা রিডিমশনের মামলা যে জায়গার কারণ উদ্ভব হয় সে জায়গাও করা যায়, বা সম্পত্তি যে জায়গায় অবস্থিত সেই জায়গাও করা যায়। ঠিক আছে। অন্যদিকে দেখেন, 16 ধারার চ অনুচ্ছেদ অনুসারে আন্ডারলাইন করেন, 16 চ গোল দেন। 16 চ অনুচ্ছেদ অনুসারে গোল দিবেন অস্থাবর সম্পত্তি উদ্ধার, এটা গোল দিয়ে 3টে স্টার দেন। অস্থাবর সম্পত্তি উদ্ধার সংক্রান্ত মকদ্দমা দায়ের স্থানীয় আলোচনা করা হয়েছে। নর্মালি আমরা 16 ধারা মানে জানি কি সম্পত্তি, স্থাবর। কিন্তু 16 ধারায় একটা অস্থাবর সম্পত্তিও আছে, সেটা হলো অস্থাবর সম্পত্তি উদ্ধার। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বললে 19, আর অস্থাবর সম্পত্তি উদ্ধার বললে 16। আমার মোবাইলটা নিয়ে গেছে, আমি জানি আমার মোবাইল কক্সেস বাজার আছে, তাহলে ওটা উদ্ধারের মামলা আমার যদি করি কক্সেস বাজার কোর্টে করতে হবে, এটা হলো 16 উদ্ধার। বুঝছেন? তাহলে যদি বলে অস্থাবর সম্পত্তি উদ্ধার, 19 না, কত দ্বারা? আর যদি বলে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, সেক্ষেত্রে হলো 19। বুঝেন কিনা? উদ্ধারের ক্ষেত্রে 16। 16 ধারার মোটামুটি দুইটা ব্যতিক্রম। একটা হলো ওই যে ফরক্লোজার রিডিমশনের মামলা, ওই যে জায়গায় ঘটনা ঘটছে সে জায়গায় করা যায়, সম্পত্তি যে জায়গা আছে সে জায়গায় করা যায়। নর্মালি সবাই সচরাচর জানি 16 ধারা মানে হলো স্থাবর সম্পত্তি, বাট অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলাও আঞ্চলিক এখতিয়ার কত ধারা নির্ধারিত হবে? 16 ধারা। 16 চ অনুচ্ছেদে বলা হয়েছে আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য সেই আদালতে মকদ্দমা দায়ের করতে হবে যে আদালতের আন্ডারলাইন করে এখতিয়ারধীন এলাকায় উক্ত অস্থাবর সম্পত্তি অবস্থিত। ধরেন গোপালগঞ্জ কালী মন্দির থেকে একটা মূর্তি নিয়ে গেছে যশোরের কালীবাড়ি মন্দিরে। এখন গোপালগঞ্জ কর্তৃপক্ষ, কালীবাড়ি কর্তৃপক্ষ ওই মামলা উদ্ধারের ওই মূর্তিটা উদ্ধারের জন্য কোথায় মামলা করবে? যে জায়গায় ওইটা অবস্থিত, উদ্ধারের মামলা। বুঝছেন? অস্থাবর সম্পত্তি, কিন্তু কত ধারা এটা? 16। আর যদি এরকম হতো যে ক্ষতিপূরণ চাই, আমার এখান থেকে মূর্তি নিয়ে গেছে, আমি ক্ষতি হয়েছে, তাহলে সে 19 ধারা। সেটা কোথায় হবে সেটা পরের কথা, বাট অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে কত ধারা? 19 ধারা। আর অস্থাবর সম্পত্তির উদ্ধার করলে 16 ধারা। যারা বুঝতেছেন না একটু লিখে নিতে পারেন। আচ্ছা, পুরো শেষ, 16 ধারা প্রায় শেষ হয়ে গেছে, একটু উদাহরণটা দেখি। স্থাবর সম্পত্তির বায়না চুক্তি বলবৎকরণের মকদ্দমা, স্থাবর সম্পত্তির দান সংক্রান্ত মকদ্দমা, পিতার সম্পত্তি বাটোয়ারা সংক্রান্ত মকদ্দমা সেই আদালতে দায়ের করতে হবে যে আদালতের অধিক্ষেত্রে উক্ত স্থাবর সম্পত্তি অবস্থিত। যেমন যশোর জেলায় স্থাবর সম্পত্তি হলে যশোরের এখতিয়ার সম্পন্ন আদালতে মকদ্দমাটি দায়ের করতে হবে। অন্যদিকে পরের উদাহরণটা দেখেন, যশোর জেলায় অবস্থিত সম্পত্তি বন্ধক রেখে 2 কোটি টাকা মাগুরায় অবস্থিত একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়। বন্ধকদাতা উক্ত ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ঋণের অর্থ আদায়ে বা বন্ধকি সম্পত্তি বিক্রয় করতে যশোর বা মাগুরের এখতিয়ার সম্পন্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। তো হ্যাঁ, ফরক্লোজার রিডিমশন তো দুই জায়গায় করা যায়। আমরা কি কি পড়লাম আমরা একটু আপনাদের বলি, দেখেন। আজকে শুরু করছিলাম একেবারে প্রথমে লিগাল রিপ্রেজেন্টেটিভ দিয়ে 2-11। আহ, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তি যিনি প্রতিনিধিত্ব করবেন সেটাকে বলে লিগাল রিপ্রেজেন্টেটিভ। আমরা পড়েছি 2-12 মিন প্রফিট, বেআইনিভাবে স্থাবর সম্পত্তি দখল কইরা তারপর ওই সম্পত্তি থেকে স্বাভাবিক পন্থায় যে লাভ করে এটার বলে মিন প্রফিট। মামলা করার তামাদি মেয়াদ 3 বছর, তামাদি আইনের 109 অনুচ্ছেদ। তবে সে যদি কোনো উন্নয়ন করে লাভ করে সেটা মিন প্রফিট বা মধ্যবর্তী মুনাফা, অন্তর্বর্তীকালীন মুনাফা, বেআইনি মুনাফা বলে গণ্য হবে না। আমরা এরপরে আজকে যেটা শুরু করেছি সেটা হলো দেওয়ানি আদালত শ্রেণী বিভাগ। সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারায় দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার: জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। এরপরে আমরা শুরু করেছিলাম দেওয়ানি আদালতের এখতিয়ার। এখতিয়ারে আমরা ভাগ করছি 3 ভাগে: বিষয়বস্তুগত এখতিয়ার বা সাধারণ এখতিয়ার বা সাবজেক্টিভ জুরিসডিকশন, আর্থিক এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিসডিকশন, আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। তো বিষয়বস্তুগত এখতিয়ারের মধ্যে আমরা পড়ছি দেওয়ানি কার্যবিধির 9 ধারা, যেখানে বলা হয়েছে যে দেয়া বারিত না হলে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত না হলে সকল প্রকার দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। আর দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বোঝা যাচ্ছে রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, সম্পত্তির অধিকার বা পদের অধিকার। আচ্ছা, এরপরে আর্থিক এখতিয়ার।
আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধি 6 ধারা, যেখানে বলা হয়েছে যে প্রতিটি দেওয়ানি আদালত তার এখতিয়ারের সীমার মধ্যে থেকে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এরপরে আর্থিক এখতিয়ারে আমরা ভাগ করছিলাম দুই ভাগে, একটা হলো আদি এখতিয়ার আর একটা হলো আপিল এখতিয়ার। আদি এখতিয়ারের ক্ষেত্রে প্রথমে আসতেছে আপনার দেওয়ানি কার্যবিধির 18 ধারা, বলতেছে জেলা জজ যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম। আর 19 ধারায় বলতেছে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার 25 লাখ, আর সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ পর্যন্ত। তবে এই 18-19-এর যে শর্ত, এটা প্রযোজ্য হবে দেওয়ানি কার্যবিধির 15 ধারার বিধান অনুসারে, যে বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলাটি দায়ের করতে হবে। এই কথাই বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 15 ধারা। এরপরে আপিল এখতিয়ার। আপিল এখতিয়ারে বলছে যে 20 ধারায় বলতেছে, সিভিল কোর্টস অ্যাক্টের 20 ধারায় বলছে যে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যে কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে। আর 21 ধারায় বলছে যে যুগ্ম জেলা জজ যে মামলার মূল্যমান 5 কোটি টাকার বেশি, সেটা হবে হাইকোর্টে। 5 কোটি টাকা হইলে কোথায়, জেলা জজে, নাকি? এছাড়া আমরা আজকে পড়ছি, একটু শুরু করছি বিষয় আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার মাত্র শুরু করছি, 16 থেকে 20, 16, 17, 18 স্থাবর সম্পত্তি। তবে 19 হলো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, আর 20 হলো অন্যান্য মামলা। এর মধ্যে 16 ধারা আজকে আমরা বিস্তারিত পড়ছি। 16 ধারা হলো সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। তবে কিছু ব্যতিক্রম আছে, সেটা হলো ফর ক্লোজার বা রিডিমশনের মামলা যে জায়গায় কজ অফ অ্যাকশন হয়েছে সেই জায়গায়, অথবা যে জায়গায় সম্পত্তি অবস্থিত সেই জায়গায়। আর একটা ব্যতিক্রম হলো অস্থাবর সম্পত্তি উদ্ধার। অস্থাবর সম্পত্তি উদ্ধার কত ধারায়? 16 ধারা। তো ধন্যবাদ, আজকে আপনাদের এই পর্যন্তই। আগামীকাল আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ভালো থাকেন, আর ক্লাস জানাই দিব।